চলো তো আমরা আজকের যে আলোচনার বিষয় রাখা হয়েছে এটা খুবই প্রাসঙ্গিক। তো তাই আমরা তোমাদের সামনে এই জিনিসটা আমি উপস্থাপন করব। দেখো, আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তোমরা সবাই জানো। প্রত্যেকের মনে একটা আশঙ্কা কাজ করছে, একটা ভীতি দানা বাঁধছে। আহ, যারা যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে, সেটা এসএলএসটি 9-10 বলো, এসএলএসটি 11-12 বলো, তাই না? যে কি পরিস্থিতি তৈরি হবে এবং ভবিষ্যতে কি হতে চলেছে, এইটা ভেবে তোমাদের মনে বা তোমাদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছে। তো আজকে আমরা একটা ওপেন আলোচনা রেখেছি। এই আলোচনায় সমস্ত জিনিসটি আমি তুলে ধরার চেষ্টা করব। কিছু জিনিস হয়তো তোমরা জানো, কিছু জিনিস হয়তো তোমরা জানো না। প্রত্যেকটা জিনিসের শেষে আমি যে বিষয়টা তোমাদের সাথে কনক্লুশন করব, একটা পূর্বাভাস আমরা করব যে কি হতে পারে বা কি হতে চলেছে, তাই না? তো যে কোনো জিনিস কনক্লুশনে যেতে গেলে প্রিভিয়াস কি কি ঘটনা ঘটেছে সেই জিনিসগুলো কিন্তু জানতে হয়, তাই না? তো তোমাদের সামনে কালকে আমি যে ক্লাসটি রেখেছিলাম তাতে কিছু জিনিস হয়তো পুরোপুরি আমি তোমাদের সামনে ক্লিয়ার করাতে পারিনি, বা কিছু কিছু বিষয় নিয়ে যারা নন টেন্টেড যারা টিচার তাদের সম্বন্ধে হয়তো কালকে আমি কিছু কথা বলেছিলাম। তো তাদের মনেও কিছুটা ভীতি তৈরি হয়েছে বা ভয় কাজ করেছে। তো সেগুলো সম্পূর্ণ জিনিসটা আজকে কিন্তু আমরা ক্লাসের শেষে আমি মেনশন করব বা বলবো। তো আমি মেন মেন জিনিসগুলো হাইলাইট করে রেখেছি, যে জিনিসগুলো আমরা আলোচনা করব। নোটিফিকেশান কবে এসেছিল 2016 সালে, পরীক্ষাটি কেন বাতিল হয়েছিল, কত ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, এবং প্রথম সন্দেহ কোথা থেকে তৈরি হয়েছিল, এবং সেখানে তোমার কি কি মামলা হয়েছিল আদালতে, ঠিক আছে, এবং সেই আদালতে যখন মামলা হয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টে কারা কারা বিচারপতি ছিলেন এবং তারা কি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, এবং পরবর্তীকালে কার ওই মামলাটি কোন আহ, তোমার হচ্ছে কি আহ, তোমার বিচারকের কাছে যায়, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্টে যায়, তোমরা জানো। সেখান থেকে কারা কারা লড়েছিলেন, মানে ক্যান্ডিডেট হয়ে বা সরকারের হয়ে, সমস্ত জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তারপরে তোমরা জানো যে সিবিআই এর হাতে যায় যখন, সিবিআই হচ্ছে কি তোমার কি কি জিনিস উদ্ধার করে এবং সেগুলোকে নিয়ে তারা কিভাবে তারা জমা করে, ইডি কিভাবে এসএসসির সাথে জড়ায়, ইডি কি ভূমিকা এখানে পালন করেছিল, এবং রাজনৈতিক নেতারা কিভাবে জড়ায়, কারা কারা নামগুলো উঠে আসে, সেই সেই জিনিসগুলো দেখবো আমরা। হ্যাঁ, এবং নেতা কিভাবে জড়ায় এবং কিভাবে টাকা উদ্ধার করা হয়েছিল। তারপরে হচ্ছে আদালতের রায় এসেছিল, এবং সেই রায়টা হচ্ছে কি তোমরা জানো যে সুপ্রিম কোর্টের রায়। তারপরে সুপ্রিম কোর্ট বর্তমানে হচ্ছে কি ওএমআর আপলোডের প্রসঙ্গ যেহেতু দিয়েছে, তার পাশাপাশি কালকে আমরা দেখতে পেলাম ওএমআর আপলোড হয়েছে। দেন হচ্ছে কি কি পরিকল্পনা হতে চলেছে। বর্তমানে তোমরা জানো যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট তারা চেঞ্জ হয়ে নতুন গভর্নমেন্ট এসছে, তাদের সামনে কি কি বিষয়গুলো উঠে আসছে, বা টিএমসির এর জন্য কি ক্ষতি হলো, বিজেপির কি লাভ হলো, লেফটের যারা তারা তারা এখানে কি ভূমিকা পালন করছে। তারপরে চলে আসবো আমরা 2025 সালের ভ্যাকেন্সিতে কত কি মানে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, এবং কবে পরীক্ষা হয়েছিল, কবে রেজাল্ট বেরিয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা এই যে 2025-এর কি কি পরিবর্তন তোমার হচ্ছে হতে পারে, এবং তার পাশাপাশি হচ্ছে কি আমরা যেটা কনক্লুশনে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি একটা প্রেডিকশন, যে পরীক্ষাটা বাতিল হবে না পরীক্ষাটা থাকবে, বা থাকলেও কি কি পরিবর্তন হবে, বা না থাকলেও কি কি ঘটবে, ঠিক আছে, কারা বেশি ক্ষতি পাবে বা কারা বেশি আহ, তোমার হচ্ছে কি লাভবান হবে, তাই না? মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তোমরা সবাই জানো যে আহ, অনেকগুলো যেহেতু গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে, যে কোনো জাজমেন্ট আসুক না কেন সেটা কিন্তু কোনো একটা গোষ্ঠী বেশি বেনিফিটেড হবে, কোনো একটা গোষ্ঠী সেখানে কিন্তু সাফার করবে। এটা কিন্তু বাস্তব কথা। তো আমি আজকে পুরো বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব, একটু হয়তো টাইম লাগবে, কারণ একটা তো খুব সংক্ষেপে বিষয় নয়। আশা করি কি জিনিস আলোচনা করব বা কি জিনিস আলোচনা হবে এটা তোমাদের সামনে ক্লিয়ার, তাই তো? দেখো, তোমরা যেহেতু সবাই এটার ভুক্তভোগী, তাই না? তো এই জন্য হচ্ছে কি পুরো বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করাটা আমার মনে হয় দরকার, বা পুরো জিনিসটা জানা দরকার।
একদম শুরু থেকে, একদম পুরো 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত কি কি ঘটনা ঘটছে, ঠিক আছে, সমস্ত জিনিসটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আর একটা জিনিস বলবো, দেখো এটা কিন্তু আমি কালকে ক্লাসটার পর থেকেই আমি ইনফরমেশানগুলো গ্যাদার করা শুরু করি এবং সেই ইনফরমেশানগুলোকে পরপর করে সাজাই, দিয়ে একটা যোগসূত্র তৈরি করি। এবার আমার আলোচনাতে যদি কিছু অসত্য জিনিস আমি বলে ফেলি বা এখানে যদি মেনশন থাকে, যদি কারোর মনে হয় যে সেই জিনিসটা অসত্য বলে, তাহলে সেটা কিন্তু আমাকে ক্লাসের শেষে হোক বা তৎক্ষণাৎ হোক আমাকে জানাবে। বা যদি কোনো নতুন ইনফরমেশান যদি তোমরা বলো যে স্যার এই জায়গাটা আপনি মিস করে গেলেন, তাহলে আমাকে মনে করিয়ে দেবে, আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বুঝতে পেরেছো যারা ক্লাস করছো? তাহলে আজকে আলোচনার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো সবাই, মানে কি আলোচনা করতে চলেছি আমরা, তাই তো? যদি প্রাসঙ্গিক মনে হয় তাহলে তোমরা একটু আমাকে জানাও কমেন্টে, সিসি বলে জানাও যে স্যার হ্যাঁ এটা প্রাসঙ্গিক, একটু জানাও, তাহলে আমি একটু কনফার্ম হব যে না আমি জিনিসটা যেটা করতে চলেছি সেটা তোমাদের প্রাসঙ্গিক কিনা। ওকে ওকে, তাহলে মোটামুটি ভাবে তোমরা সহমত পোষণ করছো যে হ্যাঁ এটা আলোচনা করা যেতে পারে, বা এটা যেহেতু প্রত্যেকের স্বার্থের সাথে জড়িত রয়েছে না, তো এটা আমার মনে হয় একদম গোড়া থেকে আমরা শুরু করছি। দেখো প্রথম কথা, এখানে যে তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা তথ্য কিন্তু হচ্ছে কি কিছুটা হলেও ভেরিফাইড। আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, কলকাতা হাইকোর্টের জাজমেন্ট, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন মিডিয়া, সেগুলো থেকে সোর্সগুলোকে নিয়ে একসাথে তৈরি করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো যাতে হচ্ছে কি আমি পুরো জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। ওকে, তো দেখো এক ধার থেকে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা হচ্ছে, দেখো পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি সেটা মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছিল, যেটা হচ্ছে কি ধরো একটা কথা বলে না যে তুমি ধরো মাখন চুরি করেছো, সে মাখনটা চুরি করতে গিয়ে এমন অবস্থা হয়েছে হাতে পায়ে গোঁফে মাথায় কপালে এমন লেগেছে যে বাইরে থেকে হচ্ছে কি সেটা বোঝা গেছিল, ঠিক আছে? সেই একই অবস্থায় হয়েছে যে এরা এমন হচ্ছে কি ছন্ন ছাড়া ভাবে মানে প্রকাশ্যে হচ্ছে কি তোমার চুরি করা শুরু করেছিল, সেটা হচ্ছে কি যে কারোর চোখে মানে একটা বাচ্চা ছেলের চোখেও ধরা পড়ে গেছিল। তো যার কারণে হচ্ছে কি আমরা আজকের এই দিনটাতে দেখছি। এবং সবচেয়ে বড় জিনিস দেখো, যারা এই কাণ্ড কারখানাটায় করে গেল তারা কিন্তু দেখো একটা এমন সিচুয়েশন তৈরি করে গেল যেটা প্রত্যেকের কাছে কিন্তু এটা সমাধান করা একটা চ্যালেঞ্জের বিষয়, ঠিক আছে? কারণ আমি শুরুতেই বলছিলাম না যে এখন অনেকগুলো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে, তাই না? মাল্টিপল গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। এবার যখন হচ্ছে কি কোনো জাজমেন্ট আসবে বা যখন কোনো একটা মানে ফয়সালা হবে না, দেখবে তার মধ্যে কয়েকটা গোষ্ঠী হচ্ছে কি তোমার বেনিফিটেড হবে, কয়েকটা গোষ্ঠী সাফার হবে। এটা হবেই, এটা হচ্ছে কি তোমার মানে হওয়াটা একদম পুরো হচ্ছে কি তোমার 100%। কারণ হচ্ছে কি আর কোনো সমাধানের উপায় রাখেনি আর কি, ঠিক আছে? কারণ এটা যদি মানে কোর্টে না যেত, কোর্ট হচ্ছে যাওয়া মানে সেখানে কিন্তু সে তোমরা জানো যে তোমার তার একটা রায় থাকবে। কোর্টের একটা হচ্ছে কি তোমরা জানো যে আমাদের আইন এমন একটা জিনিস, সেখানে কিন্তু প্রমাণ তথ্য সাপেক্ষে তার কিন্তু একটা রায় দেবে। সেই রায়টা কিন্তু কারোর পক্ষে যেতে পারে, কারোর বিপক্ষে যেতে পারে, ঠিক আছে? আমি কালকে থেকে একটা কথা তোমাদেরকে বলার চেষ্টা করছি, হয়তো যারা মানে এই ক্লাসে তোমরা জানো অনেকেই প্রায় হচ্ছে কি তোমার 30% স্টুডেন্ট হচ্ছে ইন সার্ভিসদের মধ্যে রয়েছেন। তো তারা হয়তো আমাকে কালকের বক্তব্য বা কালকে আলোচনা শুনে হয়তো তারা ভেবেছে যে আমি তাদের বিপক্ষে। দেখো আমি কারোর পক্ষে বিপক্ষে কিছুই নেই, আমি পুরো যে ঘটনাটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং এটা প্রেডিক্ট করার চেষ্টা করেছি আইনের চোখে যে কি হতে পারে না হতে পারে, তাই না? দেখো আমি জাজমেন্ট দেওয়ার কেউ নয়, বা আমি কারোর পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো স্পর্ধাও রাখি না। এখানে সিচুয়েশন যা তৈরি হয়েছে তার সাপেক্ষে একটা জাস্ট আলোচনা করার মতন স্পর্ধা রেখেছি, ঠিক আছে? কিন্তু আমার কথাগুলোকে কেউ মানে কি বলবো যে কারোর পার্সোনালি কাউকে হচ্ছে কি আমি বেশি বা তোমার হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি বা কাউকে সাপ্রেস করছি এমনটা নয়, ঠিক আছে? এটা প্রথম আমি খোলসা করে বলে দিলাম, কারণ কালকে আলোচনার পরে অনেকে কিন্তু ইন সার্ভিস যারা রয়েছেন আমাকে কিন্তু বলার চেষ্টা করে যে স্যার আপনি এরকম বলতে পারেন না। দেখো আমি কালকে জানি না আমি কি বলেছি,
বা তোমরা শুনেছো হয়তো, আমি কাউকে কিন্তু সাপোর্টিভ হিসাবে কিছু বলিনি বা কারোর বিরুদ্ধে বলিনি, আমি জাস্ট পুরো জিনিসটাকেই বর্ণনা করার চেষ্টা করেছিলাম। তো সেই জন্য আমি কালকে থেকে আজকে তোমাদের ক্লাস শুরু পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে না বহুভাবে মানে অ্যানালাইসিস করেছি, বহুভাবে পড়াশোনা করেছি, দিয়ে এটাকে আমি তৈরি করেছি আর কি। যাতে আমি এটা ভেবে তৈরি করেছি যে যাতে পুরো জিনিসটাকে তোমাদের সামনে খোলসা করতে পারি বা বোঝাতে পারি যে জিনিসটা কি সিচুয়েশন হয়ে রয়েছে, যাতে প্রত্যেক ক্যান্ডিডেট বুঝতে পারে যে এর বিনিময়ে কি হতে পারে বা কি হতে চলেছে। এইটুকু আপাতত তোমাদের একটা আন্দাজ আমি তৈরি করে দিতে পারি, ঠিক আছে? এইটার কারণে আমি কিন্তু অনেকটা খেটেছি, এটা তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে? তো আমি কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়, ঠিক আছে? চলো এবারে হচ্ছে কি আমরা আলোচনায় শুরু করি। তাহলে প্রথম হচ্ছে কি দেখো, প্রথম হচ্ছে কি আমরা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তোমরা জানো যে এরা হচ্ছে কি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত হচ্ছে কি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত তোমার হচ্ছে স্কুল শিক্ষক, মূলত হচ্ছে কি ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবং অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এরা নিয়োগ করে থাকে। এদের নোটিফিকেশান বা এরা পরীক্ষা এর আগেও করিয়েছে, কিন্তু স্পেশালি আমরা 2016 সালে যে নোটিফিকেশানের আন্ডারে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু একটা চরম নিদর্শন আমরা মানে ইতিহাসের মাধ্যমে বলতে পারো যে আমরা শিখেছি আর কি বা দেখলাম। তো এই বিজ্ঞপ্তি যেটা হয়েছিল, তার যে নোটিফিকেশন জারি হয়েছিল, তার পরিষ্কার ভাষায় লেখা ছিল যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016, এবং এই পরীক্ষাটাতে 9-10-এর ভ্যাকেন্সি ছিল অ্যাপ্রক্স। যদি দু একটা সিট এপাস সেপাস হয়ে থাকে তাহলে আমাকে বলবে, আমি প্রথমেই বলেছি আমি মডিফাই করে নেবো, কারণ অনেকগুলো ডেটা তো একসাথে আমি রিপ্রেজেন্ট করেছি। তো সেখানে যদি মনে হয় কারোর, ঠিক আছে, যে স্যার একটু এপাস সেপাস ভুল হচ্ছে বা মিসম্যাচ হচ্ছে, আমাকে বলবে, আমি কিন্তু কারেক্ট করে নেবো, ঠিক আছে? তো অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে 9-10-এর যেটা প্রায় 10,233, আর অ্যাসিস্ট্যান্ট যেটা টিচার 11-12 ক্যাটাগরি, সেখানে হচ্ছে কি 6,296। মোট হচ্ছে কি ভ্যাকেন্সি ছিল 16,529। এই ভ্যাকেন্সিতে পরীক্ষা তোমার নেওয়ার জন্য নোটিফিকেশন জারি হয় এবং ফর্ম ফিল আপ হয় এবং সেই মতন পরীক্ষাও হয়। এবারে পরীক্ষা হয়, পরীক্ষার পরে প্যানেল তোমার হচ্ছে কি তৈরি হয়, প্যানেলের পরে রিক্রুটমেন্ট হয় অর্থাৎ জয়নিং হয়, সবটাই ঠিকঠাক করে চলছিল। এবং তোমরা জানো একটা কাউন্সিলিং নয়, প্রায় হচ্ছে কি 7টা 8টা 9টা পর্যন্ত কাউন্সিলিং করানো হয় এবং এক্সপায়ারি প্যানেল হয়ে যায়। মানে একটা তোমরা জানো যে রেজাল্ট বেরোনোর 1 বছরের মাথায় রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হয়, নাহলে ওই প্যানেলটা হচ্ছে কি তোমার এক্সপায়ারি হয়ে যায়। কিন্তু সেখানে কোনো কিছু তোয়াক্কা না করে 7টা 8টা 9টা 10টা বিভিন্নভাবে সাবজেক্ট অনুযায়ী তাদের কাউন্সেলিং চলে। এবং কাউন্সেলিং হতে গিয়ে যেটা প্রবলেমটা হয় কি না, কিছুজন দেখলো কিছু ক্যান্ডিডেট যে তাদের নামটা হচ্ছে কি আগে রয়েছে এবং তারপরে যারা রয়েছে তারা চাকরি পেয়ে যাচ্ছে, ও বেচারা চাকরি পাচ্ছে না। ব্যাপারটা যেটা সন্দেহ তৈরি হলো, কি বললাম বুঝতে পেরেছো? যে আমার আগে যারা পড়েছিল তারা চাকরি পেয়ে যাচ্ছে আর আমি পাচ্ছি না, আমি তার থেকে নাম্বার বেশি পেয়েছি। তো সেখান থেকে সন্দেহ জাগে। তো সেক্ষেত্রে দেখো তাদের নম্বর বেশি হলেও চাকরি হচ্ছে না, কম নম্বর প্রাপ্তি যারা তারা চাকরি পেয়ে যাচ্ছে। মেরিট লিস্ট হচ্ছে কি পাবলিক প্রথমের দিকে করা হয়েছিল না, কাউন্সিলিং ইরেগুলারিটি হয়েছিল, তোমরা জানো মোবাইলে হচ্ছে কি মেসেজ অমুক টমুক ভাবে ইরেগুলারলি চলছে আর কি, নিজের মতন করে চালাচ্ছে আর কি। তো মানে এর বিনিময়ে যখন আমরা পরবর্তীকালে অ্যানালাইসিস করে দেখলাম, মানে যেমন ভাবে ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে সেরকম করে কাউন্সিলিং করিয়ে নিচ্ছে আর কি, বুঝতে পারলে? ধরো সাউথ 24-5 জন হচ্ছে ক্যান্ডিডেট পাওয়া গেল যারা টাকা দিচ্ছে, তাদেরকে আলাদা করে হচ্ছে কি বসিয়ে চুক্তি করিয়ে তাদের জন্য আলাদা করে কাউন্সিলিং করে নিচ্ছে। মানে এইভাবে যেমন ভেবে পেরেছে, যেমন করে যার কাছে পেরেছে তাদেরকে কাউন্সিলিং করিয়ে নিচ্ছে। ফলে কি হয় না, এরপর হচ্ছে আরটিআই করা হয়। আরটিআই মানে তোমরা জানো রাইট টু ইনফরমেশন, মানে তোমার হচ্ছে কি যেটা অ্যাক্ট রয়েছে আমাদের, মানে কোনো কিছু তথ্য হচ্ছে কি তোমার অফিসিয়ালি সেটা কিন্তু তোমার কেউ যদি কেস করে তাহলে তাকে কিন্তু দিতে হবে আর কি। আর মামলা এবং গণ আন্দোলন শুরু করে হওয়াটা স্বাভাবিক, কারণ র্যাঙ্ক জাম্পিং মানে যারা হচ্ছে পিছনে থাকছিল তারা চাকরি পেয়ে যাচ্ছে। এবার কি হয় দেখো, এই যে মামলা, প্রথম মামলাটা আমরা দেখতে পাই প্রধান মামলা হিসাবে, সেগুলো ছিল কি না, এই যে তোমার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওকে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, রাইট টু ইনফরমেশন, ঠিকই বলেছো, আমার মনে পড়ছিল না, রাইট টু ইনফরমেশন। এবার হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছিল দেখো, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস ভেরিয়াস এসএসসি ক্যান্ডিডেট, মানে মাল্টিপল ক্যান্ডিডেট যারা তারা ইন্ডিভিজুয়ালি কেস করা শুরু করাটা স্বাভাবিক ব্যাপার, তোমরা হলেও করতে,
তাই না? এই যে ধরো প্যানেলটা বেরিয়ে মানে এই যে রেজাল্ট বেরিয়েছে, ধরো দেখা গেল ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়ে যাচ্ছে, আর যে প্যানেলে আছে সে চাকরি পাচ্ছে না, তাহলে অবভিয়াসলি তাই না, সে জমি বাড়ি বিক্রি করে হলেও সে কিন্তু কেস করেছে। এবারে দেখো এই যে ডব্লিউবিএসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম কেস, তারপরে হচ্ছে কি তোমার ওএমআর ম্যানিপুলেশন কেস, এরকম অনেকগুলো মাল্টিপল কেস কিন্তু জমা পড়ে। এবারে ধীরে ধীরে কলকাতা হাইকোর্ট সেটা কি করে না খতিয়ে দেখা শুরু করে। তো তার মধ্যে প্রধান যে বিচারপতি ছিলেন, ঠিক আছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি হচ্ছে কি পুরো মামলাটাকে খতিয়ে দেখা শুরু করেন। এবং তিনি কি করলেন যে তার, তোমরা জানো একটা মামলা শুনানি হয়, তারপরে একটা জাজমেন্ট আছে, তো সেখানে তিনি বললেন যে এটা সিবিআই তদন্ত করবে, ওএমআর ভেরিফিকেশন করা হবে, ইললিগেল যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার তদন্ত করা হবে, স্যালারি হচ্ছে পেমেন্ট স্ক্রুটিনি হবে, হ্যাঁ, সার্ভার ডেটা হচ্ছে কি প্রিজার্ভেশন করতে হবে। তাহলে এতগুলো হচ্ছে কি জিনিস তিনি কিন্তু রায় দিলেন আর কি। এবার প্রসঙ্গ যে আমি তোমাদেরকে একটা প্রসঙ্গে বলে রাখি, তো এই যে জিনিসগুলো বলা হলো না, তখন কিন্তু হচ্ছে কি একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, মানে কিছু কিছু ক্যান্ডিডেট এমনও হয়েছে যারা তোমরা শুনলেও অবাক হবে, যেটা হচ্ছে কি আমাদের ইতিহাসে এই প্রথমবার হয়তো হয়েছে, যারা হচ্ছে কি ক্লাস 8 পাস, এমনও মানে খবর পাওয়া গেছে 8 পাস হচ্ছে কি লোক, সে কিনা হচ্ছে কি তোমার স্কুলে চাকরির জন্য মানে চাকরি পেয়ে গেছে। আবার তোমরা শুনলে অবাক হবে যে পরীক্ষায় বসেনি, ঠিক আছে, পরীক্ষায় বসেনি, নোটিফিকেশন মানে মানে ফর্ম ফিল আপই করেনি, পরীক্ষায় বসেনি, সেও চাকরি পেয়ে গেছে। মানে এমন ভাবে করেছেন, আমি প্রথম যে বলছিলাম যে এমন করে হচ্ছে কি খাওয়া দাওয়া মানে মাখন খেয়েছে যে হাতে পায়ে মাথায় চুলে গোঁফে সব জায়গায় লেগে গেছে আর কি, এরকম একটা পরিস্থিতি আর কি, এমন ভাবে করেছে মানে পুরো হচ্ছে কি মানে কি বলবো, মানে চুরির রাজত্ব শুরু করে দিয়েছিল আর কি। তো তারপরে এই সমস্ত কথাগুলো ঘটে, ফলে হচ্ছে কি দেখো তিনি বলেন যে মেধা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে, তো ওতে হচ্ছে কি এটা মানে প্যানেলটা বাতিল। তো তার জন্য হচ্ছে কি তোমার বহুভাবে তোমরা জানো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললো যে বাতিল করার আগে তোমরা লিস্ট দাও, লিস্টটা হচ্ছে কি এখানে কোনটা হচ্ছে কি তোমার ঘুরপথে চাকরি পেয়েছে, কোনটা এমনি নর্মালি মেরিটের ভিত্তিতে পেয়েছে, সেই লিস্টটা দাও। তো না দেওয়ার জন্য যখন বাতিল হয়ে গেল তখন সুপ্রিম কোর্টে মামলা যায়। তা সুপ্রিম কোর্টে যাওয়ার আগে দেবাংশু বসাকের কাছে যায়, তিনি হচ্ছে কি তোমার এই যে বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক বৈধতা এবং প্যানেলের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ করেন, যে তারপরে তিনি খারিজ করেন, দিয়ে সেটা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে শুনানি হয়। এবারে সুপ্রিম কোর্টের বড় কিছু প্রশ্ন ছিল, যেমন হচ্ছে কি পুরো প্যানেল কি বাতিল হবে, নাকি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব কিনা, বা ফ্রেশ রিক্রুটমেন্ট হবে কিনা। এই তিনটে প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট বহু দিন ধরে বারবার করে তোমার হচ্ছে কি কি বলে তোমার হচ্ছে কি ওই রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠায়, যে তোমরা হচ্ছে কি কি চাইছো, তোমরা ইনফরমেশন দাও, সেই অনুযায়ী এদেরকে শর্ট করে বাঁচা হবে আর কি, ঠিক আছে। তো এটা একবার নয় দুবার নয় বারবার বারবার করে হচ্ছে বলা শুরু করে, কিন্তু কোনো কর্ণপাত করলো না কে না রাজ্য সরকার। তার কারণ একটাই তোমরা জানো, যে নুড়ি আর হচ্ছে কি তোমার যদি নুড়ি আর হচ্ছে কি যদি আমরা চালকে একসাথে যদি মিশিয়ে দিই, তাই না, তাহলে সেক্ষেত্রে সেটাকে আলাদা করা মুশকিল হয়ে যাবে। তো চেয়েছিল কি যাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল সেই সেই ক্যান্ডিডেটগুলোকে কি করবে না তারা মিশিয়ে দেবে আর কি। তোমরা এটাও জানো নিশ্চয়ই, এই প্রসঙ্গে বলে রাখি যে তারা ওএমআর গুলোকে কি করেছিল, পুরো একটা মানে একটা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল আর কি, পুড়িয়ে দিয়েছিল। তোমরা জানো যে একটা প্যানেল মানে যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুলি রান করছে ততক্ষণ পর্যন্ত ওএমআর ডেস্ট্রয় করা যায় না, কিন্তু তারা বেআইনিভাবে পুড়িয়ে দিয়েছিল। এবার আবার কি করেছে না, এসএসসি যে সার্ভারে যে ডেটাগুলো, সেই সার্ভার থেকে যখন এই কেস কাচারি শুরু হয় সেখান থেকেও তারা ডিলিট করে দেয়। ফলে যখন হচ্ছে কি তোমার সিবিআই তদন্ত চলে, তখন তোমরা জানো যে সিবিআই হচ্ছে কি তোমার সম্ভবত উত্তরপ্রদেশের তোমার নাইসা বলে একটা কোম্পানি, তাই না। তো সেখানে গিয়ে তারা কিন্তু একটা হার্ড ডিস্কের মাধ্যমে এই ওএমআর কপিগুলো মিরার কপিগুলো জোগাড় করে আর কি, ঠিক আছে। এটা সম্ভবত আমার যতটুকু আমার মনে পড়ছে সেটা থেকে আমি বলছি আর কি, এখানে আমি ইনক্লুড করতে ভুলে গেছি। তো তারা ওখান থেকে নাইসা থেকে তারা কিন্তু নিয়ে আসে আর কি, সিবিআই দিয়ে জমা করে। এবারে সেই জমা করার পরেও তোমরা জানো যে বারবার করে হচ্ছে কি তোমার সুপ্রিম কোর্ট বলে যে আমাদেরকে লিস্ট করে দাও কারা টেন্টেড করা নন টেন্টেড, এটা কোনো কথাই কর্ণপাত করেনি, কিছুই করেনি। ফলে হচ্ছে কি তোমরা জানো এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি হচ্ছে কি ক্যান্ডিডেট হয়ে লড়েছিলেন, তাই না, এই যে বহু চাকরি পরীক্ষার পক্ষে হচ্ছে গুরুত্বপূর্ণ আইনি লড়াই লড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোমরা জানো ইনি শাসক দলের হচ্ছে কি হয়ে সক্রিয় ছিলেন আর কি, মানে উনি ওখানে গিয়ে তার মানে তোমার হচ্ছে কি যে শাসক দলের বলতে হচ্ছে কি রাজ্য সরকারের জিনিসগুলো সেখানে তুলে ধরতেন আর কি।
এছাড়া আরো অনেকে ছিলেন, ধীরাজ ত্রিবেদী, জয়দীপ কর, ঠিক আছে, সিনিয়র অ্যাডভোকেটেরা। তো তারপরে হচ্ছে কি সিবিআই তদন্ত শুরু হয়। সিবিআই তোমরা জানো যে এই যে বললাম যে ওএমআর ম্যানিপুলেশন দেখতে পায়, অর্থাৎ ওএমআর এর ডেটা বেস হচ্ছে এন্ট্রি অমিল দেখতে পাওয়া গেছে, র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ঠিক আছে, অর্থাৎ কারো র্যাঙ্ক হচ্ছে কি তোমার নিচে আছে তাকে উপরে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে সুপার নিউমারি পোস্ট, এটা এটা তোমরা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে কি দেখো, সুপার নিউমারি পোস্ট মানে ধরো এই যে তোমরা বারবার বলো না, তোমরা তোমরা বলে যে স্যার নতুন কি ভ্যাকেন্সি বাড়াবে, নতুন ভ্যাকেন্সি বাড়াবে। আমি একটা জিনিস বলি না, এটা আইনগতভাবে সম্ভব নয়। তার কারণ হচ্ছে কি, এই যে সুপার নিউমারি পোস্ট হচ্ছে কি করতে গেলে আবার বিধানসভাতে সবার পারমিশন নিয়ে নতুন করে সিট মানে অ্যালট করে করতে হয় আর কি, অনেক কাঠখড় পুড়িয়ে করতে হয় আর কি, অনেক আইনি চ্যালেঞ্জ থাকে আর কি। তো সেক্ষেত্রে এটাও তারা করেছিল আর কি, মানে এমন কিছুজনের কাছে টাকা নিয়ে নিয়েছে, চাকরি দিতে পারেনি কারণ সিট ভর্তি হয়ে গেছে। তখন তারা আবার কি করেছে, সিটটাকে হচ্ছে কি বাড়িয়ে দিয়েছে, সিটটাকে ইনক্রিজ করিয়ে সুপার নিউমেরিক্যাল পোস্ট করে সেখানেও আবার রিক্রুটমেন্ট দিয়েছে, বুঝতে পেরেছো তো। তো এই সমস্ত জিনিস, তারপরে যে ডিজিটাল টেম্পারিং করেছে। ওকে, মানে ধরো এই যে আমরা ধরো এই যে ফর্ম ফিল আপ যখন করি, ধরো একটা যে ওয়েবসাইট ডিজাইন করে কোনো একটা সংস্থা, সেখানে আমরা কি করি, আমাদের জিনিসপত্র ইনপুট দিয়ে আমরা ফর্ম ফিল আপ করি। তো সেখানে কি করে ওরা, এই যে ডিজিটাল টেম্পারিং মানে সেখানে গিয়েও তারা এডিট করতে পারে আর কি, ঠিক আছে, সার্ভার অল্টারনেশনের অভিযোগ। তারপরে এই সমস্ত হয়। তারপরে সেখানে চলে আসে কি, ইডি চলে আসে। ইডি দেখে কি না, যেহেতু তোমার হচ্ছে টাকা পয়সা লেনদেন হয়েছে, ইডি তখন হচ্ছে কি তোমার পুরো তদন্তভার তুলে নেয় আর কি। ইডি মানে তোমরা জানো এনফোর্সমেন্ট ডাইরেক্ট ডিরেক্টর। এরা হচ্ছে কি টাকা পয়সা যদি বা কেউ কেলেঙ্কারি করে তাহলে সেখানে গিয়ে তারা মোটামুটিভাবে তদন্ত করে। তো তারা টাকা নিয়ে চাকরির জিনিসটা দেখতে পায়, কেস ট্রানজাকশন হয়, ইলিগেল অ্যাসেট ক্রিয়েশন হয়েছে। ফলে সেখানে হচ্ছে কি যে নেতার নাম প্রথমে উঠে আসে তার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তো পার্থ চট্টোপাধ্যায় তখন ছিল হচ্ছে কি শিক্ষামন্ত্রী, তোমরা জানো, আর তার বান্ধবী ছিল হচ্ছে অর্পিতা চট্টোপাধ্যায়। এবং অর্পিতা চট্টোপাধ্যায় যে মানে মুখোপাধ্যায়, ইনি যে ফ্ল্যাটে থাকতেন আর কি, সেখানে হচ্ছে ইডি হামলা করে। এবং তোমরা শুনলে অবাক হবে, পুরো ঘরটা জুড়ে টাকা, শুধু টাকা টাকা ভর্তি, বুঝতে পারলে, মানে পুরো মানে ঘরটাতে হচ্ছে কি টাকা পুরো ভর্তি। এবং তোমরা শুনলে অবাক হবে, টাকা গুনার মেশিন নাকি হচ্ছে কি তোমার সকাল থেকে রাত পর্যন্ত শুধু গুনেই যাচ্ছে, কত টাকা টাকা হচ্ছে তাহলে ভাবতে পারো, বুঝতে পারলে। তো সেখানে গিয়ে জমা হয়েছিল। এবারে সবচেয়ে বড় আদালতের রায় কি তোমরা জানো, হচ্ছে কি এই যে দিন 22 এপ্রিল 2024 ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট, প্রায় 25,700 এই যে 53টি যে ক্যান্ডিডেটের চাকরি বাতিল করা হয়। এটা দেখো সত্যি কথা খুব প্যাথেটিক, তাই না। কোনো একটা চাকরি পরীক্ষা কাউকে যদি বাদ দেওয়া হয়, আমি আগেও আমার কথা প্রসঙ্গে আমি বলেছি যে চাকরি কেউ করছে 7 বছর 10 বছর 9 বছর, তাকে যদি চাকরি হারা হতে হয় তাহলে তার হচ্ছে মৃত্যুদণ্ডের সমান। কেন মৃত্যুদণ্ডের সমান? কারণ সে ফ্যামিলি করেছে, সে তার বাবা মাকে দেখে, সে বাড়ি ঘর করেছে, সে গাড়ি কিনেছে, বিভিন্নভাবে সে নিজেকে ইয়ে করেছে। তো সেক্ষেত্রে তার যদি ইনকাম যদি বন্ধ করে দেওয়া হয় না, তাহলে তার মৃত্যুদণ্ডের সমান। তো ওতে হচ্ছে এটা খুব খারাপ জিনিস, ঠিক আছে। এবার সেক্ষেত্রে তোমরা জানো, যেহেতু আমাদের সিস্টেম, আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে কি একটা আইনি ব্যবস্থায় চলে, তো সেখানে আইনের চোখে যখন ধরা পড়েছে এবং বারবার হচ্ছে কি যেহেতু চাল থেকে নুড়ি বাঁচতে পারেনি, তখন পুরোটাকে বাতিল করে দিয়েছে। এবারে দেখো আদালতের পর্যবেক্ষণ ছিল কি যে পুরো সিলেকশন প্রসেসটা ডিপলি টেন্টেড, যোগ্য অযোগ্যকে পৃথক করা সম্ভব হচ্ছে না, এই জন্য বাতিল করে দিল আর কি। দেখো শুনবে কিন্তু এটা যোগসূত্র কিন্তু টানার চেষ্টা করছি আমি, তাই না। তোমরা কালকে থেকে অনেকে হচ্ছে কি আমাকে অভিযোগ করছিল, বিশেষত যারা আমি বারবার বলছিলাম যে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তো কেন সম্ভব নয় আমি সেটা জিনিসটা তোমাদেরকে বলছি। দেখো দেখো এবার কেন পুরো প্যানেলটাকে বাতিল হলো, এটা তো স্বাভাবিক যে যারা হচ্ছে নির্দোষ তাদেরকে তো, তারা তো কোনো ভুলই করেনি, তাই না। তারা তো নর্মালি প্রসেসে চাকরি করেছে, তাই না, তারা চাকরি পেয়েছে। তাদের এই যে আজকে যে ওএমআর দেখো ওয়েবসাইটে ঘুরছে, তাই না, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, বিশেষ করে ফেসবুকে। তো তার মধ্যে তোমরা দেখেছো অনেক টিচার আছে যারা কিন্তু হচ্ছে কি প্রায় 95% 90% তারা কিন্তু অ্যান্সার ঠিক করে এসে, তাই না, তারা কিন্তু নাম্বার পেয়েছে, এমন নয় যে তারা অযোগ্য, তারা কিন্তু করেছে আর কি। তো সেক্ষেত্রে ওই যে ওএমআরটা কতটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড হবে কোর্টের কাছে, সেটাই হচ্ছে প্রশ্ন। আমি সেটাই কালকে বলছিলাম, সেটাই হচ্ছে কি অনেকে একটু ক্ষুণ্ণ হয়েছে আমার বক্তব্য দ্বারা। দেখো ওই যে ওএমআরটা কতটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড, কেন বলো দেখি। তাহলে ওই ওএমআরটা হচ্ছে কি বিভিন্ন স্টেপে কিন্তু টেম্পার রয়েছে, তাই না। হয়তো কেউ ব্ল্যাঙ্ক দিয়েছে, পরবর্তীকালে তাকে হচ্ছে গোল ঘোরানো হয়েছে। এবারে ওই জিনিসটা আমি কালকে বলে একটু চক্ষুশূল হয়েছি কারোর কাছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যেহেতু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে না, তো এই জন্য সেটা আবার
পুনর্বিবেচনা করা বা তাকে হচ্ছে কি আবার তোমার হচ্ছে টেন্টেড নন টেন্টেডকে আলাদা করা, এটা আমি জানি না হচ্ছে কি আইনত কতভাবে মানে কিভাবে গ্রহণযোগ্য হবে কিনা। তো সেটা একটা প্রশ্ন চিহ্ন, সেটা আমি লাস্টে আসছি। হ্যাঁ, আমি এখন আলোচনা করছি না। এবারে দেখো তাহলে কি হলো না, তোমার হচ্ছে কি পুরো প্যানেলটাকে বাতিল করা হলো কেন না, দুর্নীতি হচ্ছে কি সিস্টেমেটিক্স হয়েছে, এবং তার সাথে হচ্ছে কি পুরো যে সিস্টেম মানে হচ্ছে কি রাজ্য সরকার জড়িত, সিস্টেম জড়িত পুরো একদম পুরো। এটা কোর্ট আনকোর্ট হচ্ছে কি সুপ্রিম কোর্টের হচ্ছে কি বক্তব্য। মেরিট ডেস্ট্রয়েড হয়েছে, রেকর্ড হচ্ছে কি আনরিয়েলেবল। এটা পুরো হচ্ছে কি তোমার আমি নিয়েছি একদম পুরো জাজমেন্ট থেকেই, ঠিক আছে। দেখো তাহলে এবার দেখো তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি তোমার পুরো সুপ্রিম কোর্টের হচ্ছে জাজমেন্টে আমরা তুলে ধরেছি। এই কারণে সিলেকশন হচ্ছে ক্যান্সেলেশন তোমার হচ্ছে কি মানে সিলেক্টিভ ক্যান্সেলেশন না করে পুরো এন্টায়ার প্যানেলটাকে ক্যান্সেলেশন করা হয়, ঠিক আছে, পুরো ধরে একদম পুরো বাদ করে দেওয়া হয় একদম। তো সেক্ষেত্রে হচ্ছে কি একদম পুরো বাতিল করে দেওয়া হয়। তো এটা দেখো, এটা যে আমি বলবো যে এটা পুরোটাই যে ন্যায় হয়েছে তা নয়, কেননা হয়তো সার্বিকভাবে মানে রাজ্য সরকারের সহায়তা বা কোর্টের হচ্ছে কি তোমার ভেরিফিকেশন বলো সব কিছু করে যারা প্রকৃত যোগ্য তাদেরকে কিন্তু আমার মনে হয় রাখাটা উচিত ছিল। আমি বলবো না যে এটা করেছে একদম ঠিক করেছে, তাই না, আমি বলবো না যে একদম 100% ঠিক করেছে। আমার মনে হয় যে এটা কোন একটা জায়গায় সিস্টেমিক কলাপস হয়েছে বা কোন একটা জায়গায় ভুল হয়েছে আর কি, চুক হয়েছে। কারণ সত্যি কথা বলতে কি মানে বুঝতে পেরেছো যে যে কোনো যদি প্রকৃত যোগ্য হয় তার পক্ষে এটা গ্রহণ করাটা হচ্ছে কি তোমার মানে সত্যি কথা বলতে কি মানে যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার, ঠিক আছে। তো আমি এটাকে কোনোভাবেই সাই দিচ্ছি না যে এটা ঠিকই হয়েছে, আমি সেটাকে বলছি না, কিন্তু জিনিসটা যেটা ঘটেছে আমি সেটাকে বলছি। এবারে দেখো, এবার হচ্ছে কি তোমার চলে কি ওএমআর আপলোড গেম চেঞ্জার, ঠিক আছে। অর্থাৎ বছরের পর বছর চাকরি প্রার্থীরা দাবি করে মানে যারা প্রকৃত যোগ্য, ঠিক আছে, যারা প্রকৃত যোগ্য তারা হচ্ছে কি একটাই দাবি যে ওএমআর পাবলিশ করা হোক। কেন না, তারা তো জানে, যারা প্রকৃত যোগ্য তারা জানে যে আমরা বাবা টাকা পয়সা দিইনি, আমরা প্রকৃতভাবে আমরা হচ্ছে পরীক্ষা দিয়েছি, আমাদের নাম্বার এসছে, আমরা সেইভাবে চাকরিটা পেয়েছি। এবারে ফলে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওএমআর আর পাবলিশ করে না, ঠিক আছে। কারণ কেন, পাবলিশ করলে ধরা পড়ে যাবে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি। টাকা দিয়েছে যে কাকে দিয়েছে, নেতা মন্ত্রীদের দিয়েছে, ব্যাস, তখন হচ্ছে কি কেউ কাউকে ছাড়বে, তাদের কলার তুলে হচ্ছে কি কলার ধরে হচ্ছে কি মারবে, তাই না। তো এই জন্য হচ্ছে কি ওএমআর আর পাবলিশ করে না, কোনোভাবেই করছে না। এবারে দেখো আদালতের চাপে বাধ্য হয়ে কালকে রাতে তোমার হচ্ছে পাবলিশড হলো। কে করলো না, নতুন গভর্নমেন্ট এসে তারা বললো ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি নতুন গভর্নমেন্ট করেনি, ঠিক আছে, হয়তো আমি আবার আলোচনার মানে শিকার হব, হয়তো সে হতে পারি আমি, কারণ হচ্ছে কি প্রকৃত তথ্যটা আমি দেব, কারণ প্রকৃত তথ্য দেওয়াটাই আমার কাজ। দেখো এবার হচ্ছে কি হলো, কারা করলো তাহলে কালকে। অ্যাকচুয়ালি দেখো সুপ্রিম কোর্টের যেটা জাজমেন্ট মানে যেটা কালকে ইয়ে রয়েছে শুনানি রয়েছে, কাল সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু টেন্টেড এবং নন টেন্টেড দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যারা টেন্টেড তাদেরকে প্রকৃত যারা টেন্টেড তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে ব্যাংকিং ইন্টারেস্টে। তো এই যে দায়টা কার কাছে ছিল না, সুপ্রিম তোমার এসএসসির চেয়ারম্যানের উপরে ছিল, তাই না। এবারে এসএসসি চেয়ারম্যান ফেসে গেছে, আগে গভর্নমেন্টের হচ্ছে কি তোমার চাপে সেটা দিতে পারছিল না, তাতেও সে ফেসে গেছিল। আবার কালকে যেটা দিল সেটাও চাপে দিয়েছে, কারণ সে জানে যে এখন হচ্ছে কি তোমার যারা রানিং গভর্নমেন্ট তারা কিন্তু হাত তুলে নেবে, ঠিক আছে, যে বাবা আমরা তো কিছু জানি না এইসব বিষয়ে। ফলে সে বেচারা কি করবে না, ফাঁদে পড়ে গেছে, তাকে বাধ্য হয়ে তাকে কিন্তু হচ্ছে কি ওএমআরটা পাবলিশ করতে হয়েছে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা এতদিন আমরা দেখে এসেছিলাম যে তোমার হচ্ছে কি বারবার বলা হতো ওএমআর নাকি পাবলিশ করলে সার্ভার হ্যাক হয়ে যাবে বা সার্ভার হচ্ছে কি তোমার ক্র্যাশ করে যাবে, হ্যাঁ মানে হ্যাং করে যাবে, কত কি কথাবার্তা, কিন্তু তো কই কালকে তো কিছুই হলো না, তাই না। এতগুলো ওএমআর আপলোড করা হলো, তাই না, তাও তো সার্ভার তো ভালোই কাজ করছে, কোনো সমস্যা হয়নি, তাই না। বা 2025 সালে যে পরীক্ষাটা হলো কতবার মানে হাইকোর্ট তো বারবার বলছে যে তোমরা ওএমআরটাকে পাবলিশ করো, তাও কিন্তু করলো না। কি না হচ্ছে কি নাকি সার্ভার ক্র্যাশ করে যাবে, কিছুই হবে না, ঠিক আছে, করবে না বদমাশি আর কি। মানে তাও মানে তোমরা বুঝতে পারছো যে তাহলে হচ্ছে কি এখনো কিন্তু তোমার 2025 সালেও দুর্নীতি হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। যদি ওএমআর আসে কোনোদিন পাবলিশড হয় তখন কিন্তু বোঝা যাবে। কারণ কালকেও তো তোমরা অনেকে আমাকে বলছিলে যে স্যার তোমার তার কিন্তু হচ্ছে কি 2025 সালে
এক্সপিরিয়েন্সের 10 মার্কস পেয়ে গেছে, কিন্তু সে 10 মার্কস পাওয়ার যোগ্য নয়। ঠিক আছে, তাহলে সে কি করে পায়? তো ওতে হচ্ছে কি দুর্নীতি কিন্তু এবারেও হয়েছে, তাই না? মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে এই কারণে হচ্ছে কি তোমার আপলোড করছিল না, দিয়ে আপলোড করা হলো। এবার এখন দেখতে পাচ্ছে আসল নম্বর কত, সার্ভারের ডেটা মিসম্যাচ কত হয়েছে, অল্টারনেশন এভিডেন্স কি রয়েছে, সমস্ত জিনিসটা দেখা যাচ্ছে। কারণ লিস্টও দিয়েছে, লিস্টের নাম্বার, ওএমআর এর নাম্বার পুরোটাই হচ্ছে বোঝা যাচ্ছে। এবারে তোমরা নিশ্চয়ই দেখেছো কার 7 নাম্বার থেকে 52 হয়ে গেছে, কার 5 থেকে হচ্ছে 53, কার এরকম করে নাম্বার অনেক কিছু চেঞ্জেস হয়েছে, তাই না? পুরো টেম্পার হয়েছে। এবার হ্যাঁ, তার মধ্যে হচ্ছে কি অনেক ভালো যারা টিচার তারা হচ্ছে কি তোমার নাম্বার ঠিকঠাকই এসছে। এবার এখন প্রশ্ন হলো যে এটি ভবিষ্যতের কোড এভিডেন্স হিসাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনটা? এই যে ওএমআর। এবারে সুপ্রিম কোর্ট এটাকে কতটা অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে কি তোমার প্রশ্ন চিহ্ন। কেন প্রশ্ন চিহ্ন? না, যেহেতু মানে অনেকবার হচ্ছে কি তোমার মানে জাজমেন্ট হয়ে গেছে, তাই না? এটাকে অলরেডি পুরো একদম বাতিল করে দিয়েছে, তাই না? বাতিল খাতায় রেখে দিয়েছে। তো সেইখান থেকে যেহেতু টেন্টেড নন টেন্টেড কতটা হচ্ছে কি তোমার সত্যতা, সেটা তো কোনোভাবেই তো মানে ক্লিয়ার হয়নি। তো সেক্ষেত্রে এটা কতটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে, তাহলে সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে পড়ছে। এবারে দেখো অধ্যায় 14, তাহলে বাংলার দীর্ঘতম চাকরি আন্দোলনগুলির একটি হচ্ছে, দেখো তোমরা জানো কি কি আন্দোলন হয়েছিল, যারা চাকরি করতো বা যারা চাকরি করতো তোমরা জানো ধর্মতলা আন্দোলন, এটা ঐতিহাসিক ছিল। আর 500 দিনের বেশি তারা কিন্তু অবস্থান করেছিল, তোমরা জানো। ওই গরমের সময় মশা কামড়, মানে মশারি টাঙ্গিয়ে, তাই না, নিউজ পেপার পাতিয়ে শিক্ষকগুলো কিন্তু অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। এটা কিন্তু দেখো শিক্ষক সমাজ কিন্তু হচ্ছে কি কষ্ট করা বা ওরা কিন্তু রাস্তায় নামাটা ঠিক নয় আর কি, ঠিক আছে, নৈতিকভাবে ঠিক নয়। তো ওরা করেছে হচ্ছে কি, বুঝতে পেরেছে, গুটি কয়েক লোকের জন্য যারা এই কাজটা করেছিল আর কি, অনশন করেছে। পুলিশের হচ্ছে কি ইন্টারভেনশন হয়েছে, এটাও খুব বাজে জিনিস। তোমরা জানো যখন ডিআই অফিসে তারা মানে শান্তিপূর্ণভাবে গিয়ে আন্দোলন করেছিল, তো তখন কিন্তু কিছু আমরা দেখেছি খুবই বাজে বর্বরভাবে পুলিশ হচ্ছে কিন্তু কিন্তু গায়ে মানে পাও তুলেছে আর কি। আমরা এখনো ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, তোমরা দেখতে পারো। এটা খুব বাজে কাজ করেছে, এটা ঠিক নয় আর কি। তো তারপর হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন তো তোমরা জানো হয়েছে। এবারে এখানে হচ্ছে কি রাজনৈতিক প্রভাব, তোমরা রাজনৈতিক প্রভাবটাকে আমি হালকাভাবে এড়িয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ বুঝতেই পারছো রাজনীতি আলোচনা করার মতন শ্রদ্ধা সত্যি আমার নেই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি আমি এড়িয়ে যাচ্ছি। শুধু এইটুকু মনে রাখো যে কার ক্ষতি হয়েছে কার লাভ হয়েছে সেটা তোমরা ভালো করে জানো। তো আমি আর এই জিনিসটাকে এড়িয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি বেসিক্যালি আমরা যদি দেখি 2025 সালে তারপরে আসার পরে আমরা দেখলাম যে দীর্ঘ 9-10 বছর পরে তোমার হচ্ছে কি গড়বড়টা করলো কি, আবার এসএসসি একটা গড়বড় করে বলছিল। কি গড়বড়? না, পরিষ্কারভাবে বলে দিয়েছিল তোমার সুপ্রিম কোর্ট যে বাবা তোমরা একটা কাজ করো, পুরো প্যানেলটা বাতিল, তোমরা আবার ফ্রেশলি রিক্রুটমেন্ট করো। একদম পুরো টার্মটা একদম ইউজ করেছিল ফ্রেশ রিক্রুটমেন্ট, তাই না, ফ্রেশ রিক্রুটমেন্ট। তো এই ফ্রেশ রিক্রুটমেন্টটাকে তারা কি করলো, নিউ এবং ওল্ড দুটোকে গুলিয়ে জোগা খিচুড়ি বানিয়ে দিল, ঠিক আছে। তারা এমনটাই করতে পারতো, ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেছে, আমরা ওল্ডের জন্য নামকে বাঁচতে পরীক্ষা নেব, যদি সদিচ্ছা থাকতো। নামকে বাঁচতে কি, যারা নন টেন্টেড তাদেরকে হচ্ছে কি জাস্ট মানে প্রত্যেকটা কোশ্চেন সোজা করা হবে, তারা পরীক্ষা দিল, ব্যাস পাস করে গেল। ইন্টারভিউ হচ্ছে কি জাস্ট নামকে বাঁচতে না হবে, ব্যাস তারা জয়েনিং করে যেত। আর সেই সময় প্যারালালি নিউ ভ্যাকেন্সি ক্রিয়েট হতো, যারা নতুন তারা পরীক্ষা দিত, কাজ খতম, কোনো কিছু অসুবিধা হতো না, তাই না। ওরা কি করলো, ওরা যেটা করার চেষ্টা করলো, আমার মানে এই আজকে দিনে এসে যেটা মনে হচ্ছে যে ওরা ভাবলো যদি এইটাকে যদি আলাদা করে দিই তাহলে একটা গেম খেলা যাবে না। কেন না, সামনে বিধানসভার ভোট রয়েছে, গেম খেলা যাবে না। দ্বিতীয় গেম খেলা যাবে না কি না, এখানে যারা টেন্টেড বলে ঘোষিত হয়ে গেছে তারা কারা টেন্টেড তারা তো হচ্ছে কি কনফার্ম নয়। ফলে যদি আমরা টেন্টেডদেরকেও এর মধ্যেও ঢুকিয়ে নিতে পারি তাহলে তারা আর আন্দোলন করবে না, বা তারা হচ্ছে কি রাজনৈতিক নেতাদেরকে ধরবে না গিয়ে। ফলে ঠান্ডা মাথায় তারা কি করলো না, এসি ঘরের মধ্যে বসে মিটিং করে একটা প্ল্যানিং করার চেষ্টা করলো যে কি করে আমরা জিনিসটাকে হচ্ছে কি একটা রাজনৈতিকভাবে ফায়দা নিতে পারি, ঠিক আছে। করেছে ভুল, আবার ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তো সেখানে আর কি মানুষ কি বোকা? ব্যাস, তাহলে কি করলো, আমরা তখন যারা নতুন পুরাতন সবাই তখন কি করলো, পুরানো বললো আমরা পরীক্ষা দেবো না, নতুন বললো যে ঠিক আছে কোনো পরীক্ষা দেবো না। গেজেটটাকে এমন করে পাবলিশ করলো, 10 মার্কসের অভিজ্ঞতাটাকে এমন করে দিল
পুরানোরা ভাবলো ঠিক আছে 10 মার্কসটা আমরা পেয়ে যাচ্ছি, নতুনরা ভাবলো যে 10 মার্কসটা আগে না পড়ে, সেটা তো বলছে না, নিশ্চয়ই পড়ে হবে। কারণ এতদিন আগে ইতিহাসে তো কোনো জায়গায় নেই যে তোমার নাম্বার পরীক্ষার সাথে এক্সামের সাথে তোমার হচ্ছে কি 10 নাম্বার এক্সপিরিয়েন্স নাম্বার যোগ হয়ে যায়, ইতিহাসে কোথাও নেই, কোথাও নেই। তো এই যে জিনিসগুলো এমন একটা করে দিল, সবাই ভাবলো যে আগে পরীক্ষাটা দিই তারপরে দেখা যাবে। এই করে পরীক্ষা হলো, তোমরা জানো পরীক্ষা দিলে তারপরে আসল খেলাটা শুরু হলো কি 10 মার্কস, তাই না? কি করলো না 10 মার্কসটা হচ্ছে কি টিচারদের ঘাড়ে দিয়ে দেওয়া হলো। এবারে সেই 10 মার্কস দিতে গিয়ে সমস্যা কি হলো, আদার যে সমস্ত হচ্ছে কি তোমার ক্যান্ডিডেট ছিল এনভিএস কেভিএস ইভিএস তারাও পেলো, তাই না? তার পাশাপাশি যারা কিছু রাজনৈতিক মদতপুষ্ট যারা টিচার তারা কি করলো, তারা তোমার হচ্ছে কি এক্সপিরিয়েন্সের নাম্বার না পাওয়ার মানে না থাকা সত্ত্বেও তারাও কিন্তু ইনপুট করে দিল। এই নিয়ে মোটামুটি কারা সাফার করলো, যারা হচ্ছে কি ফ্রেশার্সরা। এবং তার মাঝখানে কি হলো দেখো, যারা টিচার তাদেরও মধ্যে কিছু পাস করতে পারলো না। কেন পাস করতে পারলো না? তাদের কি বুদ্ধি ছিল না? বুদ্ধি ছিল না, ভুল কথা, বুদ্ধি ছিল, কিন্তু কি হচ্ছে না তাদের মধ্যে কিছুজন তারা ফ্যামিলি যুক্ত হয়ে গেছে, কিছুজন হচ্ছে কি তারা ভয়ে পড়ে গেছে। ঠিক আছে, ভয়ে। দেখো যখন হচ্ছে কি তোমার এমসিকিউ বেস পরীক্ষা হয় না, দেখবে তারা তারা অনেকে অনেক পেনিকে চলে গেছিল। ঠিক আছে, যে চাকরিটা থাকবে কি থাকবে না, ফলে তারা দীর্ঘদিন হচ্ছে আন্দোলন করেছে, তাদের পারিবারিক চাপ রয়েছে, তাদের মান সম্মান রয়েছে, তাদের স্কুল রয়েছে, ফলে না তারা না ঘাবড়ে গেছে আর কি পরীক্ষাতে। ঠিক আছে, কোনটা করবে কোনটা ভুল করবে, কারণ যে কোশ্চান ছিল তারা কিন্তু পারত সবাই, শুধু হচ্ছে কি ভয়ে ঘাবড়ে গিয়ে তারা কিন্তু অনেকে ভুল করে ফেলেছে। প্রায় হচ্ছে কি তোমার নিশ্চয় জানো 1000-1200 টিচার তারা কিন্তু বিভিন্ন সাবজেক্টের পাসই করতে পারেনি, 10 মার্কস গ্রেস নাম্বার নিয়েও পাস করতে পারেনি। ইতিমধ্যে তোমরা আরও একটা কেস জানো সবাই, যে সেখানে বাংলা ইতিহাস সহ ভূগোল কিছু বিষয়ের ক্ষেত্রে নতুনরা 60 পাওয়া সত্ত্বেও তারা ডাক পায়নি। কেন পায়নি না, ইতিহাস সাবজেক্টের মতন বা বাংলা সাবজেক্টের মতন দেখা গেছে যে সেখানে প্রচুর মানে খুব সোজা কোশ্চেন এসছে, ফলে সেখানে যারা টিচার তারাই সমস্ত জায়গা দখল করে নিয়েছে, কাট অফ চলে এসে কত 69-70, তাই না? তো সেক্ষেত্রে তারা আর পায়নি, ফলে হচ্ছে কি এরা ঢুকতে পারেনি। 60 নাম্বারে পরীক্ষা দিয়ে কি করে 69 তারা কাট অফ মানে ফ্রেশার্সরা কি করে পাবে? পাওয়া তো সম্ভব নয়, তাই না? পরীক্ষা 60 নাম্বার, 69 কাট অফ, তো সম্ভব নয়। এটা হচ্ছে কি তোমার কোনোভাবেই সম্ভব নয়, তাই না? চিত্রগুপ্ত হলেও মানে মানে সেও সম্ভব করতে পারতো না। যাই হোক, তো সেক্ষেত্রে গড়বড়টা হয়েছে। হলে হচ্ছে কি হয়, এবারে হচ্ছে কি সবাই আন্দোলনে বসে, সবাই ভেবেছিল, ফ্রেশার্সরা ভেবেছিল আমরা চাকরি পেয়ে যাব, মাস্টাররা পেয়েছিল আমরা 10 নাম্বার পেয়ে আমরা চাকরি পেয়ে যাব, তাই না? তারা আবার ভেবেছিল যে আমরা ইন্টারভিউতে নাম্বার পেয়ে যাব, আমাদেরকে দিয়ে দেবে। কিন্তু কি হয়, যেহেতু কোর্টের আন্ডারে বলে দিল যে 0 টলারেন্স, সেখানে আর কিছু করতে পারলো না, ফলে অনেক টিচারও চান্স পেল না, ফ্রেশার্স তো দূরের কথা। ঠিক আছে, যাই হোক, এবারে যেটা বলছিলাম, টিচারের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেড়ায় 25,726, গ্রুপ সি পরে বেড়ায় তোমার হচ্ছে কি 2,989, গ্রুপ ডি হচ্ছে 5,488, টোটাল এই সংখ্যাটাই বেড়ায়। শোভন বলছে এই ওয়েমারগুলোতে টেম্পারেট হতে পারে স্যার, এমন অনেক ওয়েমার দেখাচ্ছে যে তারা 2025 এসএলএসটিতে এমপ্যানেলড, ইভেন তারা 9-10 আর 11-12 নাকি 2026-এর 2016-এর টিচার, বাট তাদের নাম এই লিস্টে নেই, তারা 10 মার্ক তাও নিল। হ্যাঁ, এরকম হয়েছে, কালকে তো আমি শুনলাম, তাই না? এরকম হয়েছে। যাই হোক, সেটা আমি আসছি পরে, তোমাদের কোশ্চেন তো অবভিয়াসলি নেব। এবারে কি হলো দেখো, এখানে হচ্ছে কি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, তাই না? ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, আর এইভাবে তোমাদের পরীক্ষা হয়েছিল। সম্ভবত মে 2025-এ নোটিফিকেশানে বেরায়, জুলাইতে হচ্ছে অ্যাপ্লাই শুরু হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার জুনে অ্যাপ্লাই শুরু হয়, জুলাইতে অ্যাপ্লাই শেষ হয়, সেপ্টেম্বরে মনে হয় তোমাদের পরীক্ষা শুরু হয়, তাই না? তারপরে হচ্ছে কি তোমার আলটিমেট নভেম্বরে গিয়ে 2025-এ গিয়ে তোমার হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, কারণ ডিসেম্বরের পর্যন্ত কথা ছিল যে রিক্রুটমেন্ট করে দেওয়ার কথা। এটা হচ্ছে কি তোমার অফিসিয়াল যে নোটিফিকেশান, তাদের যে লিস্ট আর কি দিয়েছিল আর কি। ঠিক আছে, তো ডিসেম্বরে তো হয়নি, তারপর আগস্ট পর্যন্ত চলে গেল, মানে আগস্ট প্রায় চলে আসতে গেল, তার মাঝখানে তো এইসব চলছে। এবারে দেখো 2025-এ কি কি পরিবর্তন হতে পারে, তোমরা দেখতে পেলে যে এখানে যদি হয় ওএমআর পাবলিশ এসেস করতে পারে, ডিজিটাল ট্র্যাকিং হতে পারে, মেরিট ট্রান্সপারেন্সি করতে পারে, পাবলিক ইন্টারভিউ মার্কস এখানে দিতে পারে, তাই না? সমস্ত প্রসেস কিন্তু করতে পারে বলে আমরা মনে করছি, নতুন গভর্নমেন্ট যে এসে করবে বলে আর কি। ঠিক আছে, এবারে সেক্ষেত্রে সবচেয়ে বড় বাস্তব জিনিসটা কি না, এখানে হচ্ছে 3 ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত। কি কারা কারা
প্রকৃত মেধাবী কিন্তু চাকরি বঞ্চিত যারা, তাই না, মানে যাদেরকে আমরা বলছি কি নন টেন্টেড, যারা টিচার, যারা প্রকৃত মেধাবী কিন্তু চাকরি যারা বঞ্চিত হয়ে গেল। বহু চাকরি করার পর তোমার বহু বছর চাকরি করার পর চাকরি হারানো শিক্ষক, এটা তো খুব প্যাথেটিক ব্যাপার, তোমাদেরকে বললাম আমি। আর বর্তমান ছাত্রছাত্রী এটা সবচেয়ে বেশি সাফার করলো। কেন না, ওই যে 2016 সাল থেকে আজকে 2026 হয়ে গেল, একটা পরীক্ষাও তারা পেল না, তাই না। তাহলে যারা 2025-এ পেলো তা আবার 10 মার্কস হচ্ছে কি তাদের গ্রেস দিতে হলো, তাই না। তো তারা হচ্ছে কোথায় যাবে? এত বছর ধরে তারা পড়াশোনা করেছে, ডিগ্রি করেছে, খাটাখাটিনি করেছে, সবই করেছে, কিন্তু লাস্ট মুহূর্তে কি হলো, তারা একটা পরীক্ষা পেলো না, যদিও পেলো সেখানে আবার 10 মার্কসের একটা তকমা চিপকে দেওয়া হলো, ঠিক আছে। ব্যাস, এবারে তাহলে শিক্ষা ব্যবস্থা কি হলো তোমরা জানো বা জানো না কিনা জানি না, ম্যাক্সিমাম স্কুল হচ্ছে কোলাপসের মুখে, ঠিক আছে। সাবজেক্ট টিচার একদম নেই, সাবজেক্ট টিচারই নেই, বুঝতে পারলে, কিছু কিছু সাবজেক্টের টিচারই নেই, তাই না। লার্নিং গ্যাপ তৈরি হচ্ছে, ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, যে স্কুলে হচ্ছে পড়াশোনা হয় না, বুঝতে পারলে, স্কুল বন্ধ করে দিতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এবারে দেখো তাহলে এবারে কি হলো, তাহলে 2025-এর যে এসএলএসটি, এখানে হচ্ছে কি আমরা কি জানতে পারলাম, দেখো আবার বিশ্বাস অর্জন করতে পারবে বলে আমরা দেখতে পেলাম। সেখানে বলা হলো যে প্রশাসনের ক্রেডিবিলিটি আবার ফিরে আসবে, রাজনৈতিক ক্ষতি হতে পারে বলে আমরা মনে করলাম যে এবারে মনে হয় এরা ভালো করে সমস্ত কিছু করবে আর কি। দিয়ে আমরা দেখতে পেলাম যে সবাই যে এবার হচ্ছে কি তোমার সবকিছু ঠিকঠাক হবে। তো তার মাঝখানে পালাবদল হলো, তোমরা জানো যে ডিসেম্বরে করতে পারবে না বলে আগস্ট পর্যন্ত টাইম নিল, আগস্ট পর্যন্ত টাইম নিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিলে করা শুরু করলো। তখনই আমরা বুঝতে পেরে গেছিলাম বা তোমরা বুঝতে পেরে গেছিলে যে এরা আবার কিছু গেম খেলছে, তাই না। কারণ তোমরা জানো যে এরা এরা চাইলে হচ্ছে কি ডিসেম্বর পর্যন্ত করে দিতে পারতো, তাদের যখন সরকার ছিল তখনও সবকিছু করে মোটামুটি করে একটা ফাইসলা করতে পারতো। এরা নতুন সরকার এলো, এরা আসার পরে ধরো নোটিফিকেশন জারি করতো, নতুন আবার পরীক্ষা বসতো, তাই তো। যেটা হয়েছে পুরো এই যে পাপটা যারা করে গেছিল সেই পাপটাকে তারা ধুয়ে যেতে পারতো, কিন্তু তারা ইচ্ছা করে ডিলেমি করে 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 এখানে এমন জায়গায় ছাড়লো পুরো হচ্ছে কি তোমার খিচুড়ি হয়ে রয়েছে, তাই না। এখন হচ্ছে কে সমাধান করবে, তাই না, কেউ সমাধান করবে না, বুঝতে পারলে, তাহলে কেউই সমাধান করবে না, তাই না। এটা একটা মানে উক্তি বলতে ইচ্ছা করছিল কিন্তু তোমাদের সামনে বলতে পারলাম না, দুঃখিত আমি। তো না হলে হচ্ছে কি ওই উক্তিটার সাথে মানানসই হতো, সেটা আমি বলতে পারলাম না। যাই হোক, এবারে হচ্ছে দেখো সলিউশনে আসি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে প্রেডিক্টেড সলিউশন কি কি হতে পারে। এবার দেখো প্রসঙ্গ হচ্ছে কি, দেখো যে এই যে সম্ভাব্য সমাধান, ঠিক আছে, কেউ কিন্তু পার্সোনালি নিবে না, আমি কিন্তু কারো দলে আর কারো হচ্ছে কি তোমার বিপক্ষে নই, আমি হচ্ছে কি যেটা মনে করছি সেটাকে আমি বলার চেষ্টা করছি। দেখো প্রথম কথা, সুপ্রিম কোর্ট 2016 সালে পুরো এসএসসি প্যানেলকে টেন্টেড বলায় সম্পূর্ণ প্যানেল কিন্তু ফেরার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। এটা 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 হচ্ছে কি আমি পুরো ভালো করে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। যদি কেউ নন টেন্টেড টিচার থাকো, যদি দুঃখ পাও, আমার কিছু করার নেই, ঠিক আছে। আমি এটা বলবো যেটা বাস্তবিক যে ঘটনা, ঠিক আছে, ফেরার কোনো সম্ভাবনা খুবই কম। কেন না, এই যে কালকে বলছিলাম ত্রিপুরাতে ঘটেছিল, তাই না, ত্রিপুরা গভর্নমেন্ট মানেনি, তারা হচ্ছে কি তাদেরকে চাকরিতে রেখেছিল, পরে আবার মামলা হয় তাদের চাকরিটা আবার চলে যায়, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি যেহেতু সুপ্রিম কোর্ট, তাই না, তার উপরে তো কেউ নেই, তো তার জাজমেন্ট মানে সেটা আবার পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা কম। তাহলে মাঝখানে তোমরা শুনেছো নিশ্চয়ই যে নন টেন্টেড টিচার যারা, তারা সংগঠন তৈরি করছে এবং তারা দাবি করছে যে এই যে ওএমআরটা পাবলিশ হলো এখান থেকে দুটো লিস্ট করতে হবে এবং সেটা গিয়ে যদি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়, রিপিটিশন করা হয়, তাহলে তারা যদি খতিয়ে দেখে তাহলে তাদের চাকরিটা যাতে পুনর্বহাল হয়। কিন্তু এটা সম্ভাবনাটা খুব কম, আমি লিখে দিলাম এখানে, যদি কেউ থাকো তাহলে আমাকে ক্ষমা করবে, ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে 2025 সালের এসএসসি রিক্রুটমেন্টই এখন মূল নিয়োগ প্রক্রিয়া হিসাবে চলবে বলে আমি দাবি করছি, ঠিক আছে, আমি মনে করছি। কেন না, তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে 2025 সালে যে প্রক্রিয়াটা হয়েছে, এটা কিন্তু হচ্ছে কি তোমার একটা গ্যাজেট তৈরি হয়, একটা হচ্ছে কি তোমার পরীক্ষা সিস্টেমটা মেনে চলা হয় এবং পুরো স্টেপটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, তাই না, পুরো এগিয়ে গেছে। এবং তোমরা জানো যে এটা কলকাতা হাইকোর্টের অধীনে কিন্তু সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু চলছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এই প্রক্রিয়াটা কিন্তু কন্টিনিউ হবে, এটা বন্ধ হওয়ার কোনো কারণই দেখতে পাচ্ছি না, ওকে। আর প্রকৃত যোগ্য এবং চাকরিহারা যারা, তারা তো কি কি সুবিধা পেয়েছে তোমরা জানো, তারা হচ্ছে কি এজ রিল্যাক্সেশন পেয়েছে, তারা হচ্ছে কি তোমার 10 মার্কসের এক্সপেন্সের নাম্বার পেয়েছে, এগুলো তারা পেয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কি এই যে ফ্রড বা অবৈধ চাকরি পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে কি কি হয়েছে তোমরা জানো,
তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, তাদেরকে হচ্ছে কি তোমার লিগেল অ্যাকশন মানে হচ্ছে কি তোমার টাকা ফেরত দিতে হবে, বা তাদের হচ্ছে কি আর কোনো পরীক্ষায় বসতে পারবে না এসএসসিতে, এই ধরনের জিনিসগুলো তাদের প্রতি করা হয়েছে। আর এছাড়া আমাদের যদিও এরা পাবলিশ করেনি, করবে, অবভিয়াসলি করবে, 2025 সালের যে পরীক্ষাটা হয়েছে প্রত্যেকের ওএমআর কিন্তু পাবলিশড হবে, কেননা অলরেডি তোমরা জানো যে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরা মানেনি আলাদা কথা, কিন্তু বলে দিয়েছে, এরা বলেছিল কি সার্ভার ক্রাশ হয়ে যাবে, যে নিজেরা ক্রাশ হয়ে গেছে, তাই না, যে বলেছিল সাংবাদিক বৈঠক করে যে সার্ভার ক্রাশ হয়ে যাবে, যে নিজে ক্রাশ হয়ে গেছে। চলো দেখো, তাহলে পাবলিক ওএমআর অ্যাসেস করে দেবে, তাই না, মেরিট লিস্ট হচ্ছে কি প্রত্যেকে দেখতে পাবে, তাই না, এবং এই জিনিসগুলো কিন্তু হবে ট্রান্সপারেন্ট কাউন্সিলিং সিস্টেম, এটাও কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঘটবে, করতে হবে আর কি, নাহলে লোক ছাড়বে না, ঠিক আছে। এবারে সম্ভাব্য তোমার ফাইনাল সলিউশনটা কি না, সেটা হচ্ছে কি ফ্রেশ রিক্রুটমেন্ট প্লাস লিমিটেড রিলিভ মডেল। এটা কি লিমিটেড রিলিভ মডেল? এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে কি আমি যেটা মনে করছি যে এই যে তোমার প্রক্রিয়া যেটা চলছে, এই প্রক্রিয়াটাকে হচ্ছে কি তোমার কন্টিনিউ হতে দেবে কারা না, নতুন সরকার। কেন না কন্টিনিউ হতে দেবে? কারণ হচ্ছে কি এটা পুরোটা যেহেতু হচ্ছে কোর্টের আন্ডারে হয়েছে, 10 মার্কসের কেসটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা কম। তার কারণ হচ্ছে গেজেটে মেনশন রয়েছে, তাই না, সভাপতি তো অলরেডি বলেছিল যে তার মানে কোনটা, কারণ সেই তো রুলস তৈরি করেছে, সে তো বলে দিয়েছে যে মানে আগে মানে যুক্ত হবে। বাকি হচ্ছে কি ওই টেন্টেড নন টেন্টেড গল্পটা যেটা আমাদের আসছে সেটা আর আসবে না। তার কারণ হচ্ছে কি যেহেতু বর্তমান সরকার অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ যে যারা নন টেন্টেড তাদেরকে আর বেশি কিছু তাদের বিরুদ্ধে মামলা হবে না, ঠিক আছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের আন্ডারে যে কত সংখ্যা ছিল, সুপ্রিম কোর্ট কজনকে হচ্ছে নন মানে টেন্টেড বলে দিয়েছিল গো, তোমরা সংখ্যাটা জানবে, কারণ আমি দেখে বলছি। সুপ্রিম কোর্ট সম্ভবত তোমার হচ্ছে 1580 জনকে টেন্টেড বলে চিহ্নিত করেছিল, তাই তো, আমি যদি ভুল না হয়, তাই তো। টিচিং এর ক্ষেত্রে এসএলএসটি 9, 10, 11, 12 এর ক্ষেত্রে প্রায় হচ্ছে 1580 জনকে টেন্টেড হিসাবে মানে ইয়ে করেছে, আইডেন্টিফাই করেছে, তাই তো, মানে যাদেরকে টাকা ফেরত দিতে হবে। কি গো, তোমাদের কাছে কিছু ইনফরমেশন নেই নাকি? না 1800 নয়, 1580 জন মনে হচ্ছে, তাই না, 1580। আচ্ছা ঠিক আছে, এটা না হয় এপাশ সেপাশ হতে পারে। তো এদের বাদে আমি ধরে নিলাম, এদের বাদে এই যে 1580 বাদে বাকি যারা আছে তারা হচ্ছে কি তোমার নন টেন্টেড টিচার, তারা তো বর্তমান সিস্টেমে রয়েছে। আমার যেটা মানে পার্সোনালি মনে হচ্ছে যে এই প্রসেসটা কন্টিনিউ হবে। এই 1580 জন যারা সার্ভাইভ মানে এরা হচ্ছে কি তোমার টাকা ফেরত দিতে হবে, এরা পরীক্ষায় বসতে পারলো না। বাকি যারা টিচাররা রয়েছে, নতুনরা রয়েছে, তারা এই প্রসেস যেমনভাবে চলছে তেমন করে চলবে, যে যেমন মেরিটে আসবে সেই করে চাকরি পাবে। এর কম্পেনসেশন হিসাবে তোমাদেরকে আমি বলে দিলাম, এই 2026 শেষ না হতে হতে, ঠিক আছে, আর একটা এসএলএসটি চলে আসবে, এসএলএসটি 3 চলে আসবে, ঠিক আছে। তখন কি হবে দেখো, তখন সবাই ভুলে যাবে যে তখন হচ্ছে কি সবাই যারা পায়নি তারা হচ্ছে কি তোমার সবাই পড়াশোনা করা শুরু করবে, কারণ এসএলএসটি 3 চলে আসবে, বুঝতে পারলে। কারণ এটা এমন করে ঘেঁটে রেখেছে, এটাকে কন্টিনিউ করা ছাড়া, কোর্টের নিয়ম অনুযায়ী কন্টিনিউ করা ছাড়া আর কোনো গতি নেই, ঠিক আছে। তো এটাকে কম্পেনসেট করতে দেখবে যে এসএলএসটি 3 চলে আসবে 2026 সালেই শেষের দিকে হলেও, এবং তখন হচ্ছে কি এটা কন্টিনিউ হয়ে যাবে, যে যেমন মেরিট করেছে, যে যেমন নাম্বার পেয়েছে সেই অনুযায়ী তারা চাকরি পাবে। ওকে, তাহলে নতুন 2025 প্যানেল চলবে, তাই না, এবং হচ্ছে কি সেক্ষেত্রে তোমার হচ্ছে কি দুর্নীতিগ্রস্ত যারা মানে যারা হচ্ছে চুরি করেছে তাদের টাকা ফেরত দিয়ে তারা বাতিল চলে গেল, আর এসএসসি সিস্টেমটাকে পুরো রিফর্ম করে নিউ হচ্ছে কি তোমার এসএসসি নোটিফিকেশন আসবে। ওকে, এটা হচ্ছে কি আমার প্রেডিকশন। এবারে যদি ইফ, তাই না, কারণ এটাও তো বলতে হয়, কারণ সবসময় পজিটিভ দেখলে তো হয় না, কিছু কিছু জিনিস হচ্ছে কি তোমার নেগেটিভ জিনিসটাও ভেবে রাখতে হয়। তো নেগেটিভ কি জিনিস, নেগেটিভ ঠিক নয়, মানে এর অল্টারনেটিভ কি হতে পারে, এর অল্টারনেটিভ যেটা হচ্ছে, আচ্ছা 1804 জন টেন্টেড, যেটা 1804 জন, সরি, তাহলে এটা আমার একটু বলতে ভুল হয়েছে, এটা হচ্ছে 1804, তাই তো, 1804, সরি 1804 টেন্টেড মানে সুপ্রিম কোর্টের জাজমেন্টে। দেখো এবার যেটা যদি আমার যে কথাটা হলো, মানে আমি যেটা প্রেডিক্ট করলাম কি, যে 2025 যে নিয়মে চলছে সেই নিয়মেই চলবে, রিক্রুটমেন্ট সেই নিয়মেই হবে, আর
2016 হচ্ছে কি তোমার যারা নন টেন্টেড টিচার তাদের হচ্ছে কি কোনো ফাইসলা হবে না, কারণ তারা যেহেতু সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসছে। ওকে, এবারে এটাকে নর্মালাইজ করার জন্য যারা নিউ গভর্নমেন্ট এসছে তারা একটা নোটিফিকেশন জারি করবে 2026 সালের মধ্যেই। এসএলএসটি হচ্ছে কি তোমার 3, এটা আমার প্রেডিকশন। এবারে যদি যদি আর একটা জিনিস হলেও হতে পারে, সেটা সম্ভাবনা খুব কম, মার্কেটে যেভাবে ঘুরছে তার সাপেক্ষে বলছি। সেটা হচ্ছে কি যদি কোনো কারণে গভর্নমেন্ট নন টেন্ডেড টিচারদের প্রতি যদি সহানুভূতি দেখায় এবং সুপ্রিম কোর্ট যদি সহানুভূতি দেখায়, যদি আবার হচ্ছে কি তোমার রিপিটিশন করায়, দিয়ে যদি লিস্টটাকে নিয়ে যায়, ধরা গেল যারা হচ্ছে কি 2016-তে নন টেন্ডেড তারা হচ্ছে কি তাদের চাকরিতে থাকবে, ঠিক আছে, তাদের চাকরিতে থাকবে। ফলে এই যে আমাদের নতুন যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তখন হচ্ছে কি যারা টেন্টেড তাদের সিট বাদ দিয়ে নন টেন্টেড সিটগুলোকে নতুন ভ্যাকেন্সি থেকে বাদ দিয়ে যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিতে হচ্ছে কি তোমার এই যে নিউ যে 2025 সালে যে মানে রিক্রুটমেন্ট সেটাকে কন্টিনিউ করবে, ঠিক আছে। কিন্তু এটা করতে গেলে কি হবে বলো দেখি, আবার ঝামেলা হবে। কি ঝামেলা হবে বলো দেখি? এরা তো আর ঝামেলা করবে না, এরা তো পার পেয়ে গেল। তখন কি হবে, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে নতুন যারা কোনো ভ্যাকেন্সি থাকবে না, কিছু কিছু থাকবে, যেমন বায়োলজিক্যাল সায়েন্সে থাকবে, বাংলায় থাকবে, হ্যাঁ, কিছু কিছু সাবজেক্টে থাকবেই না, ম্যাথামেটিক্সে থাকবেই না। কি বলা বুঝতে পারলে? তখন হচ্ছে কি হবে, ঝামেলা হবে। কেন ঝামেলা হবে না, সেক্ষেত্রে যারা হচ্ছে 11-12-এ তারা কাউন্সিলিং করে চলে এসছে, তাই না, তারা কাউন্সিলিং করে চলে এসছে, তাদেরকে যদি বলা হয় যে তোমার ভ্যাকেন্সি নেই, তুমি চাকরি পাবে না, সেই ছেলেটা কি করবে? সেই ছেলেটা কোথায় যাবে? ব্যাপারটা বুঝতে পেরেছো তো? লজিক্যালি ভাবতে হবে, তাই না? ইললজিক্যালি লাইভে এসে ফেসবুকে এসে গড়বড় করে বলে ফেললে হবে না, তাই না? তো এমন কিছু বলতে হবে যে লজিক্যালি বলতে হবে, কারণ বর্তমানে আমি জানি বর্তমানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যুব সমাজ যারা এই এসএসসির উপর ডিপেন্ডেন্সি করে রয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে যাচ্ছে, তাই না? ওই লোকেদের বক্তব্য শুনে ওরা ভুলভাল বলে যাচ্ছে, তাই না? এটা হবে, সেটা হবে, এটা হবে, তাই না? তো এরকম কিছু নয়, এটা জিনিসটা একটা ঘেঁটে রয়েছে, তার একটা সমাধান করতে হবে, ঠিক আছে, এবং সেটা আইনের ভাবে সমাধান করতে হবে। এমন নয় যে কারোর হচ্ছে কি মস্তিষ্ক থেকে একটা আইডিয়া বেরোলো, সেটা হচ্ছে কি ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এমনটা নয়। এবং এবং আরেকটা জিনিস, তোমরা হচ্ছে কি সেটাকে আবার সাই দিচ্ছ, তাই না? অনেকে বলছো যে স্যার আমার মস্তিষ্ক এফেক্টেড হচ্ছে এর দ্বারা। তোমরা সেগুলো থেকে দূরে থাকো, তাই না? সেগুলো থেকে দূরে থাকো, কারণ আমি তো বারবার তোমাদেরকে বলেছি যে এটা একটা মানে যে সমস্যা, এটা কোর্টের মাধ্যমেই সমাধান হবে। এটা কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালি বা কোনো পলিটিক্যাল লিডার বা কোনো পার্টি এটাকে ঠিক করতে পারবে না, ঠিক আছে। এটা কারণ হচ্ছে কি, যেহেতু সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে, এটা হচ্ছে কি কারোর হাতে নেই এখন, ঠিক আছে। যে যাই আশ্বাস দিক না কেন, যাই বলুক না কেন, এটা কিন্তু কারোর হাতে নেই। তাহলে এই দুটো প্রেডিকশন কথা আমি বললাম। প্রথম প্রেডিকশন যেটা আমার, সেটা হচ্ছে হওয়ার সম্ভাবনাটা বেশি। সেকেন্ড যে মানে প্রথমেরটা হওয়ার সম্ভাবনা হচ্ছে কি 95%, যেটা আমি বললাম। আর পরের যেটা 5% সম্ভাবনা আছে, এই যে বললাম, যদি নন টেন্টেড টিচার তাদের চাকরিতে বহাল থাকে, ওদের সিটটা বাদ দিয়ে বাকি যে সিট থাকলো সেটাতে নিউ ভ্যাকেন্সি যেটা 2025 চলছে সেটা হবে। কিন্তু এটার সম্ভাবনা 5%, 95% সম্ভাবনা কি যে নিউ ভ্যাকেন্সি, নিউ 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা ওই নিয়মেই কন্টিনিউ হয়ে শেষ করবে, দিয়ে এসএলএসটি 3 একটা আসবে মার্কেটে, ঠিক আছে, 2026 শেষের দিকে, ঠিক আছে, 27 হওয়ার আগে। এটা পুরোটাই আমার বক্তব্য, এটা আমার প্রেডিকশন। কেউ যদি পার্সোনালি কেউ দুঃখ পেয়ে থাকো, তাহলে আমি তার জন্য দুঃখিত, ঠিক আছে। শোভন বলছে যে স্যার টেন্টেডদের তো এই লিস্ট থেকে বের করবে আর পেনাল করবে, কারণ তারা তো এই লিস্টেও 9-10 নাম্বার নিয়ে বসে আছে। হ্যাঁ, ওদেরকে তো করছে অলরেডি, তো ওটা ওদেরকে করছে, 11-12-এও করেছে, 9-10-এও তো করবে, তাই না? কারণ যারা ঢুকে রয়েছে ওদেরকে ভেরিফিকেশন বা তোমার তোমার হচ্ছে কি কাউন্সিলিং বা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, যেখানে ধরা পড়বে তাদেরকে বাদ দেবে, তাই না? ওরা তো দু একটা ঢুকে রয়েছে, তো তাদেরকে যেখানে দেখবে তাদেরকে বাদ দেবে, ঠিক আছে, ওদের তো করবে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে কি আমি বললাম এতগুলো জিনিস। এবারে তোমরা বলো, আমার সাথে তোমরা একমত, বা তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে স্যার আপনার এই জায়গাটা মনে হয় ভুল বলা হলো, তাই না, তাহলে আমি তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। যে জায়গাটায় ভুল বললাম বা যে জায়গাটা হচ্ছে কি তোমাদের মনে হচ্ছে যে স্যার এই জায়গাটা একটু মডিফাই করা দরকার রয়েছে, তাহলে তোমরা বলো, আমি শুনবো এবং সবাইকেও শুনতে বলবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সঙ্গীতা বলছে আবার সব নতুন করে শুরু হবে। রুমিতা বলছে একদম অলমোস্ট স্যার। সঙ্গীতা, আবার সব নতুন করে শুরু হবে বলতে?
রয়েল বলছে স্যার, নিউ নন টেন্টেডরা যদি আগের চাকরিতে আবার ফিরে যায়। সব ভেরিফিকেশন করে তো প্যানেল আবার বার করবে মনে হয় নাকি? কে গো, কি নাম, সঙ্গীতা নাকি? হ্যাঁ স্যার। এতক্ষণ কি শুনলে তুমি? তুমি এখনই জয়েন করলে? আরে এই যে 1 ঘন্টা ধরে আমি যে বললাম, এতক্ষণ তুমি কি শুনলে? এটা শুনলে যে নতুন করে হবে বললাম? হুম, আমি কি এটা বললাম? সে এমন হলো না যে হচ্ছে কি রামায়ণ পড়ে হচ্ছে কি তোমার সীতা হচ্ছে কি তোমার রামের মাসি হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, শুনে নেবে তুমি রেকর্ডিংটা। কথা বলুন স্যার। হ্যাঁ, স্যার বলছি যে এই যে 1804 জনের টেন্টেডদের লিস্ট বের করেছে, এটা তো সুপ্রিম কোর্ট মেনে নেয়নি বলে যে মানে সুপ্রিম কোর্টের এটাই মনে হয়েছে এর থেকে অনেক বেশি জন আছে টেন্টেড, সেই জন্যই পুরো লিস্টটাকে বাতিল করা হলো। হুম, তো কিন্তু শেষ পর্যন্ত দেখুন এই যে কালকে ওএমআর পাবলিশ করা বা কিছু, এইগুলো কিসের জন্য না, ওই যে 1804 জন তাদের যাতে মাইনাটা ফেরত দিতে পারে সেই জন্যই এই ওএমআরটা পাবলিশ করতে বললো। একদম। মানে কোথাও গিয়ে এটাই ওই কজনকেই কিন্তু আবার টাকাটা ফেরত দিতে বলছে, কিন্তু টেন্টেড তো আরো বেশি আছে, তারা একটা টাকাটা ফেরত দিচ্ছে না। আবার আরেকটা দিকে দেখুন, এই যে 10 মার্কস পাচ্ছে টিচাররা, এই যে আমাদের সঙ্গে 2025-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অনেক টেন্টেড টিচারও রয়েছে, এই 1804 জন বাদ দিয়ে হুম, টেন্টেড টিচারও রয়েছে যারা কিন্তু আবার 10 মার্কস পাচ্ছে। মানে সব দিক থেকে তারা কোথাও না কোথাও সেই বেনিফিটেডই হচ্ছে, ওটা কিছু তাদের করার তো নেই। কোনোভাবে আলাদা করা যাচ্ছে না। ওটা তো এই জন্য তো পরীক্ষা। মানেই হলো না না এক না, কথায়। ওই জন্য তো। সুপ্রিম কোর্ট ওটাই বললো 1804 জনের টুকুই দেখছে, মানে তার জন্য সাফার করছি আমরা না এবং না না টেন্টেড টিচাররা, যারা নন টেন্টেড টিচার তারা, না না না, প্রেশার এবং নন টেন্টেড টিচার। না, ওটা আলাদা হয়নি বলে তো পুরো প্যানেলটা বাতিল হলো, তাই না? এবারে হ্যাঁ স্যার। একটা কথা বলি, কিন্তু একটা কথা বলি, শোনো শোনো, ঠিক আছে শোনো। হ্যাঁ, একটা কথা হচ্ছে, আমাদের জুডিশিয়ারি সিস্টেমে বলা আছে যে তোমার হচ্ছে কি একটা অপরাধী, সে যদি অপরাধ ধরা না পড়ে সে হচ্ছে কি তোমার সাজা নাও পেতে পারে, কিন্তু একটা হচ্ছে কি মানে অপরাধ করেনি এমন কেউ যদি যাতে হচ্ছে সাজা না পেয়ে যায়। ঠিক আছে, এটা জুডিশিয়ারি সিস্টেমে আমাদের পরিষ্কার বলা আছে। তো সেই জন্য একদম। সেই জন্য আমাদের যে সিস্টেমটা চলছে সেখানে হচ্ছে কি তোমার যারা একদম চোর, যে এরা আমরা পরিষ্কার খালি চোখেই দেখতে পাচ্ছি চোর, তাদেরকেই শুধু বলা হচ্ছে যে টাকা তোমরা ফেরত দাও। বাকি তুমি যেটা বলছো তাদেরকে ধরতে গেলে আতস কাঁচ, দূরবীন, বিভিন্ন প্রকার অস্ত্র ব্যবহার করে তাদেরকে ধরতে হবে। তো সেটা ধরতে গেলে কি হবে, তার মধ্যে দেখা গেল কেউ একটা প্রকৃত যোগ্য সেও ধরা পড়ে যাচ্ছে, মানে কোনো কারণে সে মানে চোরের আন্ডারে চলে যাচ্ছে, টেন্টের আন্ডারে, তখন কিন্তু সে সাফার করে যাবে না। তো সেই জন্য একদম খালি চোখে রাতের দিনের হচ্ছে আলোয় পরিষ্কারভাবে যাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা চোর, তাদেরকেই শুধু টাকা ফেরত দিতে বলছে। ঠিক আছে, বাকিটার জন্য তো পুরো প্যানেলটাকেই তো ক্যান্সেল করলো, তাই না? পুরো প্যানেলটাকে ক্যান্সেল করলো। এবারে আমাদেরকে এই যে আমাদের হুম, মানে আমরা মানে এক কথায় স্যার, আমরা যারা ফ্রেশার্স আছি তাদের আর কোন রকম মানে এক্সট্রা অ্যাডভান্টেজ এটা আর কিছু আসবে না, ওই না, পরবর্তী যদি এসএসসি হয় পরবর্তী মানে সেটুকুই। হ্যাঁ, হ্যাঁ, কারণ যারা এই যে 60-60 পেয়েছে তারা স্যার এরকমও হতে পারে যে পরবর্তী পরীক্ষা তাদের ভালো হলো না, নাও হতে পারে। হ্যাঁ। মানে সে আমাদের আর কিছু মানে সেই আরে জায়গাটা দেখছি না। তুমি সেটা বলছো, দেখো এটা তুমি সেটা বলছো। আর একটা দিক তোমরা হয়তো ভেবেছো কিনা জানি না, আজকে তোমরা ফ্রেশার্স যারা যারা হচ্ছে কি টিচার, তারা বলছে তোমরা নাকি পরীক্ষা দিয়েছো তাদের আশীর্বাদে, তাই না? তো সেক্ষেত্রে সেটা একটা কথা। দ্বিতীয় কথা যেটা হচ্ছে কি, তোমরা অনেকেই তো ভাবোনি যে যে সমস্ত 2016 সালের যারা প্রকৃত হচ্ছে চাকরি পাওয়ার যোগ্য, যারা ওয়েটিংয়ে থেকে গেছিল, তারা হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার যোগ্য ছিল, তারা তারা তাদের কষ্টটা ভাবো। তারা 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়। কেন পায়নি না? তাদের চাকরিটা বিক্রি হয়ে গেছে, তাই না? কারণ তাদেরকে র্যাঙ্ক জাম্প করিয়ে তাদের পিছনে যারা ছিল তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তাহলে তাদের কথাটা তুমি ভাবো, তাই না? কম্পেয়ার যদি তুমি করো যে 2016 সালের ওয়েটিং ভার্সাস 2025 সাল ফ্রেশার্স, যদি কম্পেয়ার করো তাহলে সেই জিনিসটা তুমি বুঝতে পারবে। তো অতএব হচ্ছে কি, আমি বললাম কি যে এখানে বহুজন বহুভাবে ডিপ্রাইভ হয়েছে, বহুজন বহুভাবে বেনিফিটেড হয়েছে।
এর পিছনে যার মাস্টার মাইন্ড ছিল বা যারা করিয়েছে তারা আজকে শাস্তি অনেকটাই পেয়েছে, তাই না? এইরকম করে হচ্ছে কি তোমার হয়ে যাবে, তারা হয়তো ভাবেনি কিন্তু হয়েছে, এবং তারা আরো শাস্তি পাবে। ঠিক আছে, যে তুমি যেটা বলছো যে তোমরা কি করেছিলে বা তোমরা কি ভুল করেছিলে, তারা কি ভুল করেছিল, তো সেই ভুল তোমরা করোনি, তারা করেনি, নতুন করেনি, পুরনো করেনি। যারা করেছে তারা আজকে যেটুকু শাস্তি পাওয়ার পেয়েছে এবং আরো ভয়ানক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এইটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো, কারণ কর্মফল এমন একটা জিনিস, তাই না, কাউকেই ছাড়ে না। ঠিক আছে, কর্মফল হচ্ছে কি ভোগ করতেই হবে। যে যেমন হচ্ছে কি কর্ম করেছে তারা কিন্তু সেই ভোগটা তাদেরকে পেতেই হবে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে কি সাফার যদি হতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে এই সময়টার মধ্যে যারা বিলং করেছো, যারা অতিবাহিত করেছো, সেটা সবাই সাফার করেছে। সেটা তোমরা টিচাররা হোক, ফ্রেশার্সরা হোক, ওয়েটিং লিস্টে হোক, সবাই কিন্তু করেছে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা অভয়বাণী দিচ্ছি, যারা এত কম্পিটিশানে 10 মার্কসের হচ্ছে কি বাধা সত্ত্বেও যারা নিউরা তোমরা আসতে পেরেছো, তোমার র্যাঙ্ক করতে পেরেছো, সিটের মধ্যে আসতে পেরেছো, তোমরা নির্দ্বিধায় থাকো, তোমাদের চাকরি বাতিল যাবে না, এটা হচ্ছে কোনোভাবেই যাবে না, এইটুকু আশ্বস্ত বাণী দিচ্ছি। কেননা হচ্ছে কি আমি জানি তোমরা অনেকেই তোমার হচ্ছে কি ব্যক্ত করেছো আমার কাছে যে স্যার কিছুই ভাবতে পারছি না, ঘুম হচ্ছে না, কাজকর্ম করতে পারছি না, নতুন কিছু পড়তে পারছি না। ওই কন্ডিশনটা তৈরি করো না। ঠিক আছে, তোমরা যেভাবে নর্মাল ডেলি লাইফ কাটাচ্ছিলে তেমন করেই কাটাও, যার যেমন পজিশনে হয়েছিল সেই অনুযায়ী তারা পাবে। ঠিক আছে, এবার যারা পাওনি, যারা ওয়েটিংয়ে চলে গেছো, যারা এর আওতায় বাইরে চলে গেছে, তাদেরকে তোমরা সাজেশন দেবে নতুন করে পড়ার জন্য, কারণ নতুন গভর্নমেন্ট এসে পরীক্ষা তারা পাবে, আবার পরীক্ষা পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার বক্তব্য আজকের এই টোটাল আলোচনাতে। যদি আমি কোনোভাবে আমার অজান্তে কারোর মনে একটু হলেও যদি কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর সবাইকে বলবো যে তোমরা বিশ্বাস রাখো নিজের প্রতি। হ্যাঁ, একটা সময় ছিল, অন্ধকার সময় গেছে, নিশ্চয়ই সবকিছু ভালো হবে। সবার দেখবে কিছু না কিছু ঘটবে জীবনে। ঠিক আছে, সবাই ভালো কিছু করতে পারবে। নিজের প্রতি বিশ্বাস রাখো, দেখবে একদিন ঠিক হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এই যে কালকে যে স্যার ওএমআরটা প্রকাশ করলো হঠাৎ, হুম। এতদিন ধরে যে স্যার স্যার মানে আদালত বলে 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 তাও করছে না, এই হঠাৎ যে এই ওএমআরটা প্রকাশ করলো, এটাকে কি একটু জল ঘোলা করে দেওয়ার চেষ্টা করলো, এই তো যাতে আমি- মানে আরেকটু ডিলে হয়? তুমি তো হচ্ছে কি পুরোটা ক্লাসে আশা করি ছিলে। আমি কিন্তু বলেছি এই কথাটা, হ্যাঁ স্যার। আমি কথাটা বলেছি তোমাদেরকে, কিন্তু বলেছি, তুমি হয়তো সূক্ষ্মভাবে বা ইয়ে করোনি, খেয়াল করোনি। আমি বলেছিলাম যে এটা কিন্তু হচ্ছে কি নতুন পুরাতনদের মানে গভর্নমেন্টের জন্য নয়, এটা হচ্ছে কি সভাপতি নিজেকে বাঁচানোর জন্য, তাই না? চেয়ারম্যান যে এসএসসি চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য করেছে, কারণ এটা হচ্ছে কি স্ট্রিক্টলি সুপ্রিম কোর্ট সবার উপরে, সুপ্রিম কোর্ট সবার উপরে। একটু মিউট করে দাও, আমি বলতে দাও। সুপ্রিম কোর্ট সবার উপরে, তার যেটা হচ্ছে কি তোমার নিরিখে যেটা বলা হয়েছিল যে ওএমআর হচ্ছে কি পাবলিশ করতে হবে। কালকে কেস শুনানি আছে, তাই না? এটা অনেকদিন আগে থেকেই বলেছিল। এবারে সেটা গভর্নমেন্টের চাপে করতে পারছিল না ও। ঠিক আছে, গভর্নমেন্টের চাপে করতে পারছিল না। এবারে নতুন গভর্নমেন্টের মানে সহানুভূতিতে হোক বা নিজেকে বাঁচানোর জন্য হোক, ও কিন্তু ওএমআরটা কালকে রিলিজ করেছে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এটার বিনিময়ে তোমার জলঘোলা বা অন্য কিছু কারণ নয়। যেহেতু হচ্ছে কি টাকা ফেরতের একটা গল্প ছিল, তোমরা জানো বিকাশ রঞ্জন বারবার করে বলছিল সুপ্রিম কোর্টে যে মানা হচ্ছে না, যে রায়টা দেওয়া হয়েছে সেটা মানা হচ্ছে না। বিশেষ করে হচ্ছে কি তোমার যারা টেন্টেড তাদের কাছ থেকে টাকা মানে রিটার্নের কোনো প্রক্রিয়াই শুরু হয়নি। এই ধরনের ব্যাপারগুলো উঠেছিল। ফলে হচ্ছে কি তোমার হচ্ছে কি বাধ্য হয়ে এসএসসি চেয়ারম্যান তোমার হচ্ছে কি কালকে রাতে ওএমআরটা পাবলিশ করেছে। বুঝতে পারলে? এবারে বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। স্যার স্যার সে তো ঠিক আছে, তাহলে তো স্যার প্রথমে তো স্যার মানে এসএসসি চেয়ারম্যান তো স্যার পানিশমেন্টের আওতায় আনা উচিত, যাতে এর জন্য স্যার যোগ্য টিচাররা সাফার করলো এতটা। এবারে হবে সেটা আমরা তো আর মানে বললে হবে না, আইনের চোখে যদি সেটা পানিশ পাওয়ার যোগ্য হয় তাহলে পাবে, তাই না? এবারে যেহেতু হচ্ছে পুরোটা কোর্টের আন্ডারে সব চলছে, সেভাবে হবে। ঠিক আছে, তো যে যদি প্রকৃত যদি দোষী হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার হ্যাঁ, এবার হচ্ছে এবার আরেকটা জিনিস সেটা বলার কি, যে হ্যাঁ যেটা হচ্ছে কি নাজমা এখনই বলেছে, ওটা একটু আলোচনা করে দিই যে তাহলে বর্তমান নিয়োগটা কি হবে, মানে পিছবে না কি হবে।
আমি তো বললাম যে নর্মালি হবে সবকিছু। তাহলে যেহেতু হচ্ছে কি দেখো কালকে থেকেই কিন্তু নতুন গভর্নমেন্ট কাজ করা শুরু করবে, কালকে থেকে, ঠিক আছে। এবারে তারা যখন কালকে থেকে কাজ শুরু করবে, তোমরা জানো শিক্ষা দপ্তর মনে হয় কি নামটা জানো, শঙ্কর ঘোষ, তাই তো? শঙ্কর ঘোষ, ডক্টর শঙ্কর ঘোষের আন্ডারে যাবে। এবারে উনি যাওয়ার পরে হচ্ছে কি নিশ্চয়ই তোমার হচ্ছে কি চেয়ারম্যানের সাথে বসবেন। চেয়ারম্যানের সাথে বসার পরে হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি জুডিশিয়ারি সিস্টেমে কি কি কেস জমা পড়েছে বা কি কি অবস্থা রয়েছে সেগুলো দেখবেন। দেখে হচ্ছে কি আধিকারিককে নিয়ে হচ্ছে কি তোমার মিটিং করবেন। মিটিং করে হচ্ছে কি তোমার পুরো প্রক্রিয়াটাকে তোমার হচ্ছে কি মানে যখন হচ্ছে নিউট্রালাইজড হবে তারপরে প্রসেসটা শুরু হবে। তো আমার যেটা হচ্ছে কি তোমার মনে হচ্ছে এই মে মাসের হচ্ছে কি তোমার প্রায় শেষের দিকে বা জুন মাসের প্রথমের দিকে পুরো প্রসেসটা নর্মালাইজড হবে, ঠিক আছে। মানে আবার সেই ভেরিফিকেশন, আবার সেই ইন্টারভিউ প্রক্রিয়াগুলো অগ্রগতি হবে, আমি যেটা ধারণা করছি, ঠিক আছে। তো সেটা হয়ে আশা করি তোমার নভেম্বর ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা দেখবে এই নভেম্বর ডিসেম্বর করে এসএলএসটি হচ্ছে কি 3 একটা নোটিফিকেশন আসবে। সেটা হচ্ছে কি তোমার সবার জন্য স্বচ্ছভাবে পরীক্ষা হবে এবং সেটা মেবি সেটা কিন্তু এবার থেকে যদি এসএলএসটি 3 এরা করায় তখন ওএমআরএ হবে না, তখন হচ্ছে কি তোমার দেখবে সিবিটি মোডে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হবে, ঠিক আছে। তো এটা আমার প্রেডিকশন। দেখবে যদি ভবিষ্যতে হচ্ছে কি আমি বেঁচে থাকি, ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর তোমার হচ্ছে কি দেখবে তোমার এই মে মাসের শেষ বা জুন মাসে থেকে পুরো প্রক্রিয়াটা আবার নর্মালাইজড হবে, ঠিক আছে, এবং কাজটা আবার শুরু হবে। তো যাই হোক, এটা আমার প্রেডিকশন এবং তোমাদেরকে বলবো যে ভেঙে পড়া দরকার নেই। নিজের কাজটুকু যেভাবে তোমরা করছিলে সেভাবে করে যাও, ঠিক আছে। কারণ কর্ম তোমার হাতে আছে, ফল তোমার হাতে নেই, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি এরকম ভাবে লোকের কথা শুনে বা সোশ্যাল মিডিয়া দেখে বা বিভিন্ন জনের কথাবার্তা ভেবে ওগুলোকে ভেবে নিজেকে মানে শেষ করে দাও না, নিজেকে বাঁচিয়ে রাখো যাতে ভবিষ্যতে সংগ্রাম করতে পারো বেঁচে থাকার জন্য, তাই না? আমরা সেই বায়োলজি স্টুডেন্ট, তোমরা জানো ইভলিউশন আমরা কিভাবে হয়েছি, প্রচুর সংগ্রাম করে আজকে আমরা ইভলভ হয়ে আজকে এই দূর পর্যন্ত পৌঁছেছি। এই সমস্ত হচ্ছে কি তোমার সোশ্যাল মিডিয়া দেখে নিজেকে নেগেটিভ করে শেষ হতে দাও না, তাই না? তোমাদের মধ্যে অনেক শক্তি রয়েছে, কারণ তোমরা সেই দীর্ঘ হচ্ছে কি 2026 থেকে লড়ে 2016 থেকে 2026 এই 10 বছর তোমরা লড়ে এসছো, ঠিক আছে। তোমরা সেই হিম্মতটা রাখো যাতে ভবিষ্যতে তোমরা যে কোনো পরিস্থিতি এলে তোমরা লড়তে পারো, ঠিক আছে। তো এটাই তোমাদের হচ্ছে কি বলবো যে বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকো, দেখবে কিছু না কিছু ভালো হবে, ঠিক আছে, কিছু না কিছু ভালো হবে। এইটুকু তোমরা মাথায় রাখো যে সবদিন খারাপ কারোর সাথে হতে পারে না, কিছু না কিছু ভালো হবে, ওকে। যাই হোক, তাহলে আপাতত আমি আর বেশি দীর্ঘায়িত করব না, ঠিক আছে। আমি যেটুকু যা যা বললাম আমি এখনো বলছি, যদি কারোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো আলোচনা সাপেক্ষে যদি কাউকে কিছু বলে থাকি তাহলে ক্ষমা মার্জনীয়, ঠিক আছে। চলো তাহলে আমরা তোমাদের মঙ্গলবার দিন ক্লাস আবার কন্টিনিউ করব এবং আমরা সেই আগের স্পিডে হচ্ছে কি ফিরে আসবো, ঠিক আছে। যেভাবে আমাদের প্রস্তুতি চলছিল ঠিক সেইভাবেই চলবো। শুধু তোমরা হিম্মত রাখো এবং তোমার হচ্ছে নেগেটিভ হওয়ার দরকার নেই, ঠিক আছে। গুড নাইট, ভালো থাকো।